ঠিক আছে, আজকে মোটামুটি সবাই জয়েন করে গেছে, আমি শুরু করে দিচ্ছি তাড়াতাড়ি। কথা শোনা না গেলে বলো। আচ্ছা, আগের দিনে আমরা একটুখানি জাভাস্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশন দেখেছিলাম, তো আজকে আবার জিনিসটা একটুখানি রিফ্রেশ করব, কারণ নতুন জিনিস একটুখানি শক্ত লাগতে পারে অনেকে। ওটা করব আর দেখবো জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কী কী করতে পারি। আজকের জিনিসটা মেনলি জাভাস্ক্রিপ্ট ফোকাসই থাকবে, কারণ এতদিন অনেকটাই এইচটিএমএল আর সিএসএস এর ওপর দিয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট একটু একটু ছিল। আজকে পুরোটাই জাভাস্ক্রিপ্টের ওপরই থাকবে, ঠিক আছে? কোনো পয়েন্টে যদি কথা শোনা না যায় তাহলে আমাকে একটু বলো, ঠিক আছে? স্ক্রিন আটকে গেলেও বলো। কোথায় করা যায় ডকুমেন্ট? এইটা অ্যাকচুয়ালি থাক, এটা দেখো। আচ্ছা, আরও একটা জিনিস আজকে আমি দেখাবো, সেটা হচ্ছে তোমরা ভিএস কোড অনেকে ইউজ কি করো, মানে করেছো, মানে নাম শুনেছো ভিএস কোডের? হ্যাঁ, আমি ওখান থেকেই করি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো যারা জানো না তাদের জন্য হালকা করে একটু বলি, এটা কিছুই না বেসিক্যালি, এটা একটা কোড এডিটার, মানে টেক্সট এডিটার। এতদিনে আমি সাবলাইম টেক্সট ইউজ করতাম, মানে যেখানে আর কি কোডটা লিখি। তোমরা নোটপ্যাডেও করতে পারো, আমি সাবলাইম ইউজ করি, সাবলাইমেও করতে পারো। ভিএস কোড হচ্ছে একটা মানে স্পেশালাইজড টেক্সট এডিটার, যেখানে কিছু এক্সট্রা ফিচার পাওয়া যায়। তোমরা যাদের তোমাদের নেই তারা নর্মাল এরকম ভিএস কোড লিখতে পারো, একদম শুরুতেই ওয়েবসাইটটা আসবে, এখান থেকে গিয়ে নর্মালি ডাউনলোড করো। অন্যান্য সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার যেরকমভাবে ইনস্টল হয়, নর্মাল উইন্ডোজ, ম্যাক্সিমাম তোমাদের উইন্ডোজই আছে আমি আশা করবো। এসব দেখাবে না, ডেভ আরপিএম এসব দেখাবে না, আমার লিনাক্সগুলো দেখাচ্ছে। তোমাদের এইটা দেখাবে, ডাউনলোড করে এটা ইনস্টল করে নিতে পারো। এবার এটাতে সুবিধাটা কি আছে? সুবিধা হয় হচ্ছে এই যে আমার এটা অ্যাকচুয়ালি ভিএস কোড নয়, এটা ওই কোডিয়াম, মানে কোডে ভিএস কোডেরই ওপেন সোর্স ভার্সন আছে। তো এটাও ডাউনলোড করতে পারো, কোডিয়াম লিখে ওটাও ডাউনলোড করতে পারো, যা খুশি একই জিনিস দিনের শেষে। তো এতে ওয়েব ডেভেলপমেন্ট করতে, মানে এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট, বা পরে যদি কখনো তোমরা টাইপস্ক্রিপ্ট করো, ঠিক আছে, এইগুলোতে কিছু সুবিধা পাওয়া যায় এক্সট্রা। কী কী সুবিধা সেগুলো আজকে হালকা একটু দেখাবো, আর মেনলি আমাদের আজকে ফোকাস থাকবে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো আমি যা কোড আছে সেগুলো সব মুছে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ফন্টটাকে একটু বড় করি, এখানে দেখতে পাচ্ছ আমার একটা ফাইল আছে index.html আর app.js বলে একটা ফাইল, বানিয়ে কিছু নেই, দুটোই ফাঁকা। এবার ভিএস কোডে না ওই অটোমেটিক সিনট্যাক্স, মানে হাইলাইটিং তো যে কোনো টেক্সট এরিয়ায় থাকে, মানে অটোমেটিক কমপ্লিশন, মানে অটো কমপ্লিট যে ব্যাপারটা, যেটা তোমরা জাভার ক্ষেত্রে এক্লিপসে পেতে, সেটা এখানে এইচটিএমএলও পাবে, সিএসএসও পাবে, জাভাস্ক্রিপ্টে তো পাবেই। তো আমি এখন একটা এইচটিএমএল ফাইলের মধ্যে যদি দেখো শুধু এক্সক্লেমেশন সাইন দিই, তাহলে এই পাশে একটা আসবে এমেট অ্যাব্রিভিয়েশন। এমেট হচ্ছে একটা টুল যে ওই অটো কমপ্লিশনের ব্যাপারটা দেয়। তা আমি যদি জাস্ট এক্সক্লেমেশন লিখে এন্টার মারি, এই এতটা কোড অটোমেটিক জেনারেট হয়ে যায়। এবার এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে এইচটিএমএল এর বয়লার প্লেট কথাটার মানে হচ্ছে যেই কোডটা আমাদের এমনি লিখতে হয়। যেমন জাভার ক্ষেত্রে ওই পাবলিক ক্লাসের নাম, দেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং অ্যারে আরজিএস, এই পুরো জিনিসটা এমনি লিখতে হতো, তুমি যাই করতে যাও না কেন। তো এই জিনিসটাকে বলে বয়লার প্লেট। তো আমি এইচটিএমএলও যাই করি না কেন, আমাকে এই পুরো ব্যাপারটা লিখতে হবে। এবার এইগুলো এক্সট্রা, এগুলো না লিখলেও কাজ হয়, এগুলো তারপরে ডক টাইপ এইচটিএমএল, তো এগুলো জাস্ট গুড প্র্যাকটিসেসের জন্য দেয়। তো যাই হোক, এটা হচ্ছে বয়লার প্লেট, তো এটা বয়লার প্লেট জেনারেট হয়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে আজকের আমাদের ক্লাসটা জাভাস্ক্রিপ্ট রিলেটেড থাকবে, আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আর এটা একটা, আর এমএড কি শুধুমাত্র তাহলে এই শুরুর এইটাই করতে সাহায্য করে না, আরও অনেক সুবিধা আছে। যদি তুমি ধরো ডিভ বানাবে, তাহলে ডিভ আমরা কীরকম, আমি সাবলাইম এতদিন কীরকম লিখতাম, এরকমভাবে লিখতাম ডিভ দিয়ে এরকম করে চলে আসতো।
ভিএস কোডে যেহেতু এমএট বলে ওই টুলটা আছে, আমি নর্মাল এরকম ডিভ লিখে দেবো, দেন এন্টার মেরে দেবো, ও পুরো ব্যাপারটাকে করে আমাকে কার্সারটাকে মাঝখানে এনে দিয়ে, এই সুবিধাগুলো ছোটোখাটো সুবিধা আছে। এটা যেমন একটা সুবিধা। আর কি সুবিধা, ধরো তুমি একটা ডিভ বানাবে, সেই ডিভটাতে ক্লাস দেবে কন্টেনার, ঠিক আছে? তাহলে তোমায় কী করতে হতো, আমি এতদিন কী করতাম, আমি এরকম লিখতাম ডিভ লিখতাম, দেন আমি এখানে আসতাম, এসে লিখতাম ক্লাস, দেন আমি লিখতাম কন্টেনার বা যা কিছু। এখন আমি কি করব, যদি আমি ভিএস কোড বা এমএট ইউজ করি, আমি কি করব, আমি লিখব ডিভ ডট কন্টেনার, ঠিক আছে? খালি ডিভ ডট কন্টেনার লিখে দিয়েছি, দিয়ে যদি এন্টার মারি ওই পুরো ব্যাপারটা করে দেবে। আচ্ছা, আমি যদি ধরো কন্টেনার ক্লাস দিতে চাই আর অন্য কিছু একটা আইডি দিতে চাই, তাহলে আমি কি লিখবো, আমি লিখবো ডিভ ডট কন্টেনার আর হ্যাশ সাম আইডি। আর ধরো এবার আমার মনে হচ্ছে অন্য আরও একটা ক্লাস আমি দিতে চাইছি, তো ধরো আরেকটা ক্লাস আমি দিচ্ছি বক্স ডট বক্স। ধরো দুটো ক্লাস পড়ে গেছে, কন্টেনারের বক্স আর একটা আইডি পড়ে গেছে, ঠিক আছে? তো এই কিছু সুবিধাগুলো পাওয়া যায়, ঠিক আছে? এতদিনে ওই ডিসপ্লে দেখাতে গিয়ে, তারপর পজিশান দেখাতে গিয়ে আমি অনেক কটা ডিভ জেনারেট করছিলাম, অনেক কটা বক্স জেনারেট করছিলাম না। আচ্ছা, আমি না এটাকে পাশে করি। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, কাটছে না? কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। ওরে বাবা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম, এতদিন আমি অনেক কটা বক্স জেনারেট করছিলাম, মানে ওই ডিভি বেসিক্যালি ক্লাসগুলো ছিল বক্স, আর তার মধ্যে আমি কন্টেন্ট রাখছিলাম 1 2 3 4 করে, এবার সেগুলোকে আমাকে বারবার কপি পেস্ট করতে হচ্ছিলো, নামগুলোকে চেঞ্জ করতে হচ্ছিলো। এইখানে অনেক সুবিধা আছে। কীরকম সুবিধা একটু দেখি। হ্যাঁ, এখানে কীরকম সুবিধা আছে, কি জেনারেট করতে চাইছি আমি ডিভ জেনারেট করতে চাইছি, তাহলে আমি লিখবো ডিভ। সেখানে আমি কি ক্লাস দিতে চাইছি, আমি বক্স ক্লাস দিতে চাইছি, তাহলে আমি লিখবো ডট বক্স। এর ভেতরে এবার আমি কয়েকটা নাম্বার দিতে চাইছি, ঠিক আছে? তাহলে এর ভেতরে এবার দেবো, তাহলে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে এবার আমি লিখবো, আমি ভুলে গেছি যদি কী লিখবো, ডলারই বলে ডলার, ঠিক আছে? তো দেখো কি হলো, ডিভ তার ক্লাস হবে বক্স, আর ওই কার্লি ব্র্যাকেট মানে হচ্ছে ডিভটার ভেতরে আমি লিখে দিয়েছি ডলার। টোটালটার বাইরে এসে আমি লিখবো হ্যাশট্যাগ ধরো 5, এন্টার মারবো। ও হ্যাশট্যাগ না, সরি, ওটা হচ্ছে টাইমস নাকি, হ্যাঁ টাইমস। দেখো 5টা ডিভ জেনারেট হয়ে গেল, প্রত্যেকটার ভেতরে 1 2 3 4 5 এলো, আর ক্লাস এলো বক্স। তাহলে আমি সিনট্যাক্সটা আরেকবার ভেঙে বলে এই জায়গাটা আরেকবার দেখাও। হ্যাঁ, এটা বলে দিচ্ছি আমি জাস্ট পাওয়ারটা দেখালাম, সিনট্যাক্সটা বলি। ধরো তুমি একটা পি ট্যাগ জেনারেট করতে চাইছো, ঠিক আছে? পি সব কটার ভেতরে 1 2 3 4 5 6 করে থাকবে, ধরো 10টা থাকবে, তাহলে তুমি এরকম করতে পারো। এখানে সিনট্যাক্সটা হচ্ছে তুমি কি জেনারেট করতে চাইছো, পি। 1 2 3 4 5টা কোথায় থাকবে, পি এর মধ্যে, মানে ওর কন্টেন্ট হিসাবে। তাহলে আমার ভেতরে যেহেতু থাকবে, তা আমি ব্যাপারটাকে পুরো লিখে হচ্ছে এই কার্লি ব্রেসেসের মধ্যে। যদি কার্লি ব্রেসেসের মধ্যে আমি এরকম লিখে দিই যে দিস ইজ সাম প্যারাগ্রাফ, দিয়ে এন্টার মারি, তো দেখো আমার একটা পি জেনারেট হলো, ভেতরে এই জিনিসটা এলো দিস ইজ সাম প্যারাগ্রাফ। এবার আমি যদি এই পুরো জিনিসটাকে এই দিস ইজ সাম প্যারাগ্রাফ না করে আমি যদি করি প্যারাগ্রাফ একটা স্পেস দিয়ে ডলার, দেন বাইরে এসে ধরো এইটুকুই আছে ডলার, আমি যদি এন্টার মারি দেখো হচ্ছে প্যারাগ্রাফ 1, ডলারটা 1 দিয়ে রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? বেশ। এবার আমি যদি টোটাল জিনিসটাকে ধরো 2বার পেতে চাই, তাহলে আমি কি করব, টোটাল জিনিসটা লিখেছি ইন্টু 2,
মানে পুরো জিনিসটা দুবার এন্টার মারবো, পুরো জিনিসটা দুবার, আর ডলারের জায়গায় অটোমেটিক 1 আর 2 চলে আসছে। তো তুমি যতবার পেতে চাইবে ততবার লিখে দেবে। টোটাল জিনিসটাকে তুমি ধরো একটা ক্লাস দিতে চাইছো, ডট সাম ক্লাস, হয়তো সাম ক্লাস টোটালটা ইন্টু ওই 3 বা 2 বা 4 যা খুশি, তো সব কটাতে ওই সাম ক্লাস চলে আসবে ভেতরে, প্যারাগ্রাফ 1 2 3 আর ঠিক আছে। এমএডকে যদি ইউজ করতে পারো এটা খুব ইউজফুল টুল, মানে খুব তাড়াতাড়ি অনেক কিছু করা যায়, এটা বেশ হ্যান্ডি। আরও সুবিধা আছে ওই কালার ফালার দেওয়ার ক্ষেত্রে, ধরো আমি এই ব্যাপারটা এখন আছে তো কালার দেওয়ার ক্ষেত্রে আমরা কি করতাম, স্টাইল লিখতাম। তো আমি ধরো এখানে একটা স্টাইল ট্যাগ আনছি, দিয়ে আমি ডট সাম ক্লাস কালার, হ্যাঁ আমি লেখার কালারটা ধরো কিছু একটা কালার দিতে চাই, দেন আমি কি লিখতাম, আমি লিখতাম কালার, কিছু একটা কালার দিতাম, ধরো রেড দিচ্ছি। ওই ব্রাউজারের ওই ইন্সপেক্টে গিয়ে যেটা করতে পারতে, ভিএস করে ডাইরেক্ট সেটা করতে পারবে। দেখো রেডের পাশে লাল এসছে, এর ওপর তুমি হোভার করলে তুমি এই ব্যাপারটা এখানেই করতে পারবে। যা খুশি কালার এখান থেকেই সেট করে দাও, অটোমেটিক ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এগুলো প্রচণ্ড হ্যান্ডি টুল। যাই হোক, আমার এটা একটু বলা দরকার ছিল। এবার আমরা জাভাস্ক্রিপ্টে যাব। তো জাভাস্ক্রিপ্টটা আমি একদম শুরুর থেকেই আরেকবার খুব তাড়াতাড়ি করে রিফ্রেশার করে শুরু করছি, কারোর কোনো ডাউট থাকলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর রিফ্রেশ হয়ে যাবে একটা। আমরা বডি তলা স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের হ্যালো ওয়ার্ল্ড আমরা এতদিনে সবাই জেনে গেছি, console.log। আর জাভাস্ক্রিপ্টের ফাংশন কীভাবে বানায় সেটাও দেখেছি। ফাংশন কিওয়ার্ডটা আমাদের দিতে হয়, তারপর আমাকে ফাংশনের নামটা লিখতে হয়। আমি ধরো বলছি সে হ্যালো, আর ভেতরে আমি একটা নাম নেব, একটা আর্গুমেন্ট নেব, সেটা আমি নাম দিচ্ছি নেম। ভেতরে গিয়ে আমি console.log করছি, console.log হ্যালো নেম। তো এই ফাংশনটা আমি যা নাম দিয়েই কল করি না কেন আমার প্রিন্ট হবে হ্যালো দেন নেম। আমি যদি এখানে করি সে হ্যালো রাম, তো এখানে হ্যালো রামটা দেখাবে। এরকমভাবে আমরা নর্মাল ফাংশন লিখতাম। এবার ওই ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা আশা করি মনে আছে, আমি জাভার যখন প্রজেক্টগুলো করেছিলাম তখন বলেছিলাম যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা কি। ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা হচ্ছে আমি যা কিছু অ্যাকশন করি না কেন, মানে এখানে এখন আমি এই ব্রাউজারটাতে গিয়ে কোথাও ক্লিক করছি, মাউসটাকে সরাচ্ছি, মাউসটাকে এই প্যারাগ্রাফটার ভেতরে নিয়ে যাচ্ছি, আবার মাউসটাকে বাইরে নিয়ে আসছি, মানে ড্র্যাগ করছি, মানে ক্লিক করে সরাচ্ছি মাউসটাকে বা স্ক্রোল করছি, এই প্রত্যেকটা জিনিস এক একটা ইভেন্ট। আর যেহেতু প্রত্যেকটা জিনিস এক একটা ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টের করেসপন্ডিং আমরা একটা করে ইভেন্ট হ্যান্ডলার লিখতে পারি। মানে ওই ইভেন্টটা হলে কি হবে সেটা আমি বলে দিতে পারি, কার থ্রুতে, কিছু ফাংশনসের থ্রুতে। সেই ফাংশনগুলোকে আমরা বলি ইভেন্ট হ্যান্ডলার। মানে ওই পার্টিকুলার ইভেন্টটা যদি অকার হয় দেন এই ফাংশনটা সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করে। খুব সিম্পল একটা ইভেন্ট হ্যান্ডলার হচ্ছে আমাদের ক্লিক ইভেন্ট হ্যান্ডলার। তো আমি যদি আমার পেজে একটা বাটন রাখি, তো আমি এখানে একটা বাটন রাখছি, সেই বাটনটায় আমি রাখছি ক্লিক মি, আর এই বাটনটা আমি যদি এখন কিছু না করে জাস্ট এখানটায় দিই দেন এখানে ক্লিক মিটা আসবে। তো এই বাটনটা ক্লিক হলে কি হবে, এই বাটনটা ক্লিক হলে কি হবে সেইটা কোথায় আমি ডিফাইন করব। তো ধরো আমি বলছি যে বাটনটা যখন ক্লিক হবে তখন আমি এই ফাংশনটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তখন এই ফাংশনটা আমি চাইছি যাতে ক্লিক হোক। আপাতত ফাংশনটার মধ্যে খালি প্রিন্ট করানো আছে,
এই ব্যাপারগুলো আমি আগেও দেখিয়েছি, আমি আবার একবার বলে দিচ্ছি রিফ্রেশার হিসেবে। তা আমি চাইছি এই বাটনটা যখন ক্লিক হবে এই ফাংশনটা যেন অটোমেটিক্যালি কল হয়, মানে এই বাটনটার ওপর ক্লিক ইভেন্টটাকে যেন এই ফাংশনটা হ্যান্ডেল করে, এই হ্যান্ডেল ক্লিক বলে ফাংশনটা যেটা আমি লিখেছি। তাহলে আমি কী করতে হবে, আমাকে এখানে যেতে হবে, যেটা আমাকে লিখতে হবে অন ক্লিক, এটা একটা অ্যাট্রিবিউট, দেন ভেতরে আমাকে লিখতে হবে ওই ফাংশনটার নামটা হ্যান্ডেল, ঠিক আছে। এবার আমি যদি এখানে এসে পেজটাকে রিলোড করে এটাকে ক্লিক করি, ও ব্র্যাকেট, তো দেখো এই নিচে লেখাটা আসবে, ঠিক আছে। যতবার ক্লিক করবো নিচে ওই লেখাটা আসবে। এবার ব্রাউজারে ওই নিচে নিচে আসে না, পাশে একটা করে কাউন্ট বাড়িয়ে দেবে কনসোলে, বেশ। তো এবার আজকে একটা কিছু ইন্টারেস্টিং করা যায়, সেটা হচ্ছে আমি এখানে একটা H1 রাখবো, সেই H1টাকে আমি একটা আইডি দেব, আইডিটাকে দেব হচ্ছে আমি কাউন্ট টেক্সট, ঠিক আছে। ঠিক আছে, কাউন্ট টেক্সট। এবার এখানে কিছু নেই, ফাঁকা ফাঁকা একটা H1, ফাঁকা একটা H1, কিছু নেই, আইডি দিয়েছি কাউন্ট টেক্সট। এইবার আমি কি এই H1-এর মধ্যে ভ্যালুটাকে ডাইনামিকভাবে দিতে পারি, মানে ডাইনামিকভাবে দিতে পারি মানে কি হলো, মানে হচ্ছে আমি কি জাভাস্ক্রিপ্টের থ্রুতে ভ্যালুটাকে ওখানে ইনসার্ট করতে পারি, মানে আমি তো এখানে নিজে লিখে দিতেই পারতাম কিছু একটা হাবিজাবি, সেটা এখানে চলে আসতো। এবার এই হাবিজাবিটা সে যাই হোক না কেন, সেটাকে আমি জাভাস্ক্রিপ্টের থ্রুতে করতে পারি, মানে জাভাস্ক্রিপ্টকে দিয়ে করাতে পারি, সেটা করাতে পারি। এবার কেন করাবো বা কি সেটাতে লাভ সেটা দেখতে পাবো একটু পরেই, কিন্তু কীভাবে করাবো সেইটা আগে দেখবো, ঠিক আছে। তো যদি আমাকে এই এলিমেন্টটার মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করতে হয়, আচ্ছা প্রথমে কিছু নেই, এই এলিমেন্টটার মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করতে হয়, কোন এলিমেন্টটা, এই এলিমেন্ট, তাহলে আমাকে কী করতে হবে, ফার্স্টে ওই এলিমেন্টটাকে ধরতে হবে, ঠিক আছে। আমি বারবার এই কথাটা বলি কারণ এটা আমার মনে হয় যেন এটা বেশ ভিজুয়ালাইজ করতে সুবিধা, মানে ওকে ফার্স্টে আমাকে ধরতে হবে, ধরে ওর মধ্যে আমাকে একটা ভ্যালু ইনসার্ট করতে হবে, দিয়ে ওকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, বলছিলাম যে এই যে তুমি বাটনের মধ্যে ওই অন ক্লিক দিয়ে ওটা লিখেছো, হ্যাঁ, এবার যদি আমি বাটনটাকে যদি একটা আলাদা ক্লাস দিয়ে, মানে স্টাইলের মধ্যে আরেকটা ক্লাস দিয়ে যদি ওই অন ক্লিক হ্যান্ডেল কি করে লিখতাম তাহলে হতো? হ্যাঁ, কেন হবে না, যা খুশি করে, মানে ওরকম তো দিতে, এ বাবা পুরো ফাংশনালিটি না হলে কি করে হবে, সব কিছু দেওয়া যাবে। না, আমি এই বাটনের মধ্যে চাইছি যে এই বাটন ক্লাসের মধ্যে চাইছি ওই অন ক্লিক ওটা দিতে। ক্লাসের মধ্যে, ক্লাস মানে কিন্তু এখানে ক্লাস মানে ওই জাভার ক্লাস নয়, ক্লাস মানে কি বলেছিলাম ওই সিএসএস দিয়ে যাতে যেটাকে আইডেন্টিফাই করার একটা মাধ্যম, আর কিছু না। এখানে তুমি এই ক্লাসের সাথে কি জাভার ক্লাস গুলাচ্ছ? না না, আমি ভাবলাম যে অন ক্লিকের না ব্যাপারটা না না, সিএসএস ক্লাসে ভাবলাম। এই জিনিসটা দেওয়া যাবে না। ক্লাস আর আইডি এই দুটো জিনিসকে আমরা বলি আইডেন্টিফায়ার, এই কথাটা আমি আগেও বলেছি। আইডেন্টিফায়ার মানে এদের সোল পারপাস হচ্ছে কোনো একটা এলিমেন্টকে বা কোনো একটা গ্রুপ অফ এলিমেন্টসকে আইডেন্টিফাই করা, আর কোনো পারপাস নেই। তোমার এখানে তুমি এই যে স্টাইলও দিয়েছি, স্টাইলও হবে, সবই হবে। ঠিক আছে, কিন্তু এখানে তুমি ওই অন ক্লিক দিতে পারো, ওটা অ্যাট্রিবিউট, ওটা ইটসেলফ একটা অ্যাট্রিবিউট, এরা জাস্ট আইডেন্টিফায়ার, বোঝা ঠিক গেছে? আছে। হ্যাঁ ঠিক আছে। না তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে, যেটা মানে বলছিলে যে কেন মানে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বেশ, এবার কি বলছিলাম, এবার বলছিলাম আমি ডাইনামিকভাবে, ধরো আমি এখানে একটা স্ট্রিং, একটা জাভাস্ক্রিপ্টে আমি একটা স্ট্রিং লিখছি,
আচ্ছা আমরা এইভাবে জাভাস্ক্রিপ্ট দেখেছি তাই তো, অন্য অন্য ফাইলের মধ্যে দেখি, আমি পুরো স্ক্রিপ্টটাকে অন্য একটা ফাইলে লিখছি, এই app.js এর মধ্যে লিখছি, তাহলে ওটাও দেখা হয়। সেটা করতে গেলে কি করতে হয়, সেটা করতে গেলে নর্মালি এরকমভাবে স্ক্রিপ্ট, হ্যাঁ এটা একটা ব্যাপার, তোমরা স্ক্রিপ্টটা একটা বডির বাইরেও লিখতে পারো, বডির ভেতরে এরকম লাস্টেও লিখতে পারো, ঠিক আছে, এরকম ভেতরেও দেখতে পারো, একই কাজ করে, দুটো ডিফারেন্স হয় হচ্ছে আগে দিলে, সেটা পরে বলছি, সেটাতে পরে আসছি। আপাতত জেনে রাখো তোমরা স্ক্রিপ্ট ট্যাগটা বডির বাইরে এখানেও দিতে পারো, ভেতরেও দিতে পারো, লাস্টে বা আগে যেখানে খুশি, জেনারেলি লাস্টেই দেওয়া হয়, কেন দেওয়া হয় লাস্টে বলছি। আচ্ছা এবার আমি কি করছি, আমি জাভাস্ক্রিপ্টটা এখানে না লিখে আমি চাইছি ওর আলাদা একটা ফাইলে লিখি, ঠিক যেমনভাবে সিএসএস লিখতে, মনে আছে আশা করি। তো আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় আছে, এই দেখো কারেন্ট ফোল্ডারেতেই এই app.js-টা। তাহলে আমি কি করবো, আমি এরকম একটা ফাঁকা স্ক্রিপ্ট ট্যাগ লিখবো, দেন এখানে এসে আমি লিখবো src ইকুয়ালস টু কোথায়, কারেন্ট ফোল্ডারে app.js, তো /app. এবার ভিএস কোডে সাজেশনও দিয়ে দেয়, মানে ওটা যা আছে ফাইলটা, তো সেম কাজ হবে। এবার যদি আমি ওই app.js ওই কোডটা লিখি, ওই সেই কোডটা এখানে আমি যদি app.js লিখি, সেখানে hi from app.js, তো নিচে তুমি ওই লেখাটা দেখতে পাবে, তো একদম অ্যাজ ইট ইজ কাজ করে, ঠিক যেমনভাবে আমরা বাইরের কোনো সিএসএস ফাইলকে লিঙ্ক করতাম ওই লিঙ্ক ট্যাগ দিয়ে হেডের মধ্যে, সেরকমই জাভাস্ক্রিপ্টকেও আমরা এরকমভাবে লিঙ্ক করতে পারি। এবার তোমাদের মনে পারে যে আমি সিএসএস ফাইলটাকে হেড ট্যাগের মধ্যে করতাম, জাভাস্ক্রিপ্টটাকে বডির মধ্যে করছি, তো এই কনফিউশনটা যদি কারোর থাকে, সে চাইলে তোমাদের সেই কনফিউশনটা দূর করতে তোমরা হেড ট্যাগের মধ্যেও এই জিনিসটা করতে পারো, ঠিক আছে, তাতেও জিনিসটা অ্যাজ ইট ইজ কাজ করবে। কিন্তু কেন বডিতে করব, কখন হেডে করব, এই ব্যাপারগুলোর একটা কনসিকোয়েন্সেস আছে, সেইটাতে আমি এখন যাচ্ছি না, ঠিক আছে। আপাতত জেনে রাখো, ঠিক যেইভাবে লিঙ্ক ট্যাগটা হেড ট্যাগে দিয়ে বাইরের কোনো সিএসএস ফাইলকে লিঙ্ক করতে, সেম উপায়ে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলকেও লিঙ্ক করা যায় এই স্ক্রিপ্ট ট্যাগ, ঠিক আছে। আচ্ছা এবার আমি আবার আমার নিজের কাজে ফিরে যাই, আমি এখানে একটা স্ট্রিং বানাচ্ছি, ধরো str, এরকম একটা স্ট্রিং আমি লিখলাম, ঠিক আছে, হ্যালো ফ্রম জাভা। এবার আমি চাইছি এই স্ট্রিংটা, এই লেখাটা এইখানটায় আসুক, এই h1টাতে আসুক, যে h1টাতে আমি আইডি দিয়েছি কাউন্ট টেক্সট। কী করে করবো এটা, একে আগে ধরতে হবে, একে ধরতে গেলে আইডেন্টিফায়ার কি, আইডেন্টিফাই করবো কি করে, h1 দিয়ে করতে পারবো না, কারণ h1 আমার পেজে 1000টা থাকতে পারে, এখন একটা আছে, পরে 1000টা থাকতে পারে। আর কি আইডেন্টিফায়ার আছে, আইডি দিয়েছি একটা, এটা তো ইউনিক, আমি বলেছিলাম আইডি যাকে দেবে একদম একটাই ইউনিক, তো এটা আমার একটা আইডেন্টিফায়ার, এই পার্টিকুলার এলিমেন্টটা, তাহলে এটাকে ইউজ করে আমি এটাকে ধরতে পারবো। আচ্ছা ধরার চেষ্টা করি দেখি, সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে, কথা আটকে যাচ্ছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যাচ্ছে, এবার আটকে যাচ্ছিল, এখন শোনা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, আটকে গেলে একটু বলো, ঠিক আছে, তখনই আটকে, ঠিক আছে। তাহলে সিনট্যাক্সটা কি, প্রথম কথা হচ্ছে আমি কোথা থেকে ধরবো, জাভাস্ক্রিপ্টে পুরো HTML ডকুমেন্টটা যেইখানে থাকে সেটাকে আমরা আগের দিনে আমি বলেছিলাম, সেটাকে বলা হচ্ছে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওটার খুব ডিপে এখন যাওয়ার দরকার নেই, ওটাকে আমরা রেফার করি এই ডকুমেন্টটাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা অবজেক্ট, অটোমেটিক তৈরি হয়ে থাকে এটা, ঠিক যেমন তোমাদের জাভাতে ওই system.out.println এর মধ্যে সিস্টেমটা কি অটোমেটিক থাকতো, তার মধ্যে আউটটা কি অটোমেটিক থাকতো, সেরকম এখানে ডকুমেন্টটাও অটোমেটিক থাকে, এটা একটা অবজেক্ট। এই ডকুমেন্ট থেকে আমি কাকে নেব, এই h1টাকে নেব, কিসের রেসপেক্টে নেব, কাউন্ট টেক্সট আইডিটার রেসপেক্টে নেব। ফাংশনটা যেটা, সেটার নাম হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, একদম ইনটুইটিভ নাম, মানে আমি একটা এলিমেন্টকে নিতে চাইছি
কোথার থেকে? ডকুমেন্ট থেকে। কোন আইডেন্টিফায়ারের থ্রুতে? আইডি আইডেন্টিফায়ারের থ্রুতে। আইডিটা কি? কাউন্ট টেক্সট। ঠিক আছে, পুরো জিনিসটাকে যদি আমি এবার প্রিন্ট করি, নাল এসছে। কেন নাল এলো? বানান করলে কিছু? হ্যাঁ, এই হলো সমস্যা, কেন নাল এলো। আমি এটাকে নিচে রাখছি এখন, ঠিক আছে? আমি এই কনসিকুয়েন্সেসটার কথাটাই বলছিলাম। এটা আমি লাস্টে বলবো কেন নাল এলো। এখন দেখো ভ্যালু এসছে, তখন নাল এসছে। এটা কি হলো আমি এটা পরে বলছি, এটা তো পরে আসছে। আপাতত জিনিসটাকে আমি এই স্ক্রিপ্ট ট্যাগটাকে বডির মধ্যে লাস্টে রেখেছি, ঠিক আছে? বডিতে লাস্টে, এটা মাথায় রাখবো। আর এটার কারণটাও বলবো আমি একদম লাস্টে। বেশ, তো এটা এখন প্রিন্ট হয়ে আমার কি এলো দেখো, এই H1 ট্যাগটা এলো, ফাঁকা H1 ট্যাগটা পেয়ে গেছি আমি। ঠিক আছে, এবার যেহেতু পেয়ে গেছি, এটাকে আমি একটা ভ্যারিয়েবলে সেভ করতে পারি। আচ্ছা, একটা ভ্যারিয়েবলে সেভ করে নিই। কি নাম দেবো ভ্যারিয়েবলটা? কাউন্ট টেক্সটই নাম দিই, কারণ যেহেতু ওটার আইডি ছিল কাউন্ট টেক্সট। দেন এখন আমার কাছে এই কাউন্ট টেক্সট ভ্যারিয়েবলটার মধ্যে এই H1টা আছে। ঠিক আছে, তো আমি কি করতে পারি? আমি ধরে নিয়েছি আমার প্রথম স্টেপটা ডান। আমি যার মধ্যে ভ্যালু সেট করতে চাইছিলাম তাকে আমি ধরে নিয়েছি। এবার কি করতে হবে? ওর মধ্যে ভ্যালুটাকে ইনসার্ট করতে হবে। সেটা কি করে? ইনার HTML। কোন জিনিসটাকে বলে ইনার HTML? এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝে যেটা থাকে, আমরা লিখি তো কন্টেন্ট, যেমন এখানে বডিতে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝে এত কিছু লিখেছি। বাটনের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝে ক্লিক মি লেখাটা লিখেছি। এই জিনিসগুলোকে বলে ইনার HTML। ঠিক আছে, যেগুলো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে থাকে। তো আমার এই H1 এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যেই আমি ভ্যালুটাকে রাখতে চাই, সেটাকে বলি ইনার HTML। তা আমি লিখবো কাউন্ট টেক্সটের ইনার HTML এ কোনটা? এইটা। এবার যদি এটাকে সেভ করে এখানে গিয়ে রিফ্রেশ করি, দেখো এটা এসেছে। এই জায়গাটা এত দূর অবধি কারোর কোনো ডাউট থাকলে এখনই বলো। এটা বুঝতে পেরেছি একদম ক্লিয়ার জিনিসটা, মানে কি বলো, মানে ফ্লোটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। দাদা, এই ইনার এইচটিএমএল টা কেন লিখে আরেকবার বলবে? ইনার HTMLটা হচ্ছে আমি এই ভ্যালুটাকে কোথায় দিতে চাইছিলাম। আমরা H1 এর মধ্যে কোনো একটা ভ্যালু কোথায় দিলে পেজে দেখতে পাই? এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে তো। হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটাকে কি বললাম? ইনার HTML। যেমন আমার এই বডির ওপেনিং ট্যাগ আছে, বডির ক্লোজিং ট্যাগ আছে, তার মাঝে এত কিছু আছে। এই এত কিছু হচ্ছে আমার এই বডির ইনার HTML। বাটনের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে কি আছে? ক্লিক মি লেখাটা আছে। তাহলে এই ক্লিক মি লেখাটা হচ্ছে বাটনের ইনার HTML। ঠিক সেইভাবে আমি কি করতে চাইছিলাম, H1 এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে এই লেখাটাকে দিতে চাইছিলাম, এই স্ট্রিংটাকে। তো তার জন্য আমি ওটাকে কোথায় দেবো? ওর ইনার HTML, মানে ওর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে। সেই জন্য কাউন্ট টেক্সটের মধ্যে আমার কি ছিল? ওই এলিমেন্টটা ছিল, আচ্ছা ওর ইনার HTML আমি ভ্যালুটাকে সেট করে দিলাম। এটা একটা প্রপার্টি, জাভাতে যেমন প্রপার্টি ছিল না ক্লাসের, এটা ঠিক ওরকম হচ্ছে ক্লাসের প্রপার্টি। আচ্ছা, এটা একটা প্রপার্টি। আচ্ছা কারণ প্রপার্টি না হলে আমি এরকম ডট দিয়ে অ্যাক্সেস করছি। তোমরা জাভাতেও তো এই সিনট্যাক্সটা দেখেছো। হ্যাঁ হ্যাঁ। যদি ফাংশন হতো, যেমন ধরো এই ডকুমেন্ট ক্লাস, মানে ডকুমেন্ট অবজেক্টটা ওটা একটা ক্লাসের অবজেক্ট, তার মধ্যে এই গেট এলিমেন্ট বাই আইডিটা কিন্তু একটা মেথড, মানে জাভার টার্মিনোলজিতে একটা মেথড। সেই জন্য এটাকে আমি কল করতে পেরেছি ডট দিয়ে। এইটাকে আমি ডাইরেক্ট ইকুয়ালস টু দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করেছি, মানে এটা একটা প্রপার্টি। কারোর কোনো ডাউট নেই তো এইটুকুতে? ঠিক আছে, এবার আমরা জিনিসটাতে আরেকটু কিছু করব। এই বাটনটা যখন ক্লিক হবে, আমি চাই
লেখাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন হবে না, ঠিক আছে? আমি বাটনটার মধ্যে অন ক্লিকে একটা ফাংশনের নাম লিখে রেখেছি, কিন্তু সেই ফাংশনটা আমি দেখো অ্যাপ ডট জেএস এর মধ্যে ডিফাইন করিনি কোথাও। তো এই অবস্থায় যদি আমি বাটনটাতে ক্লিক করি, দেখো এরর দেবে যে হ্যান্ডেল ক্লিক নট ডিফাইন্ড, মানে ফাংশনটা আমি লিখেছি যে অন ক্লিকে বাটনটা ক্লিক হলে এই ফাংশনে যাতে কল হয়, কিন্তু আমি ফাংশনটা কোথাও ডিফাইন করিনি। তাহলে আমাকে ডিফাইন করতে হবে। তাহলে আমি অ্যাপ ডট জেএস এ করবো ডিফাইন, করে দিয়েছি। এতক্ষণে আমরা কি দেখেছিলাম? এতক্ষণে আমরা দেখেছিলাম যে যখনই বাটনটা ক্লিক হবে এই ফাংশনটা অটোমেটিক্যালি কল হবে। এবার কল হয়ে কী হবে সেটাকে আমাকে এই ফাংশনের বডিতে লিখতে হবে। এখন আমি চাইছি কি হবে, এখন আমি চাইছি এই যে কাউন্ট টেক্সটটা এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাক, মানে এর ইনার এইচটিএমএল এর যে লেখাটা সেটা চেঞ্জ হয়ে যাক। তাহলে আমি কি করব, আমি এখানে লিখব কাউন্ট টেক্সট ডট ইনার এইচটিএমএল তাহলে কি হবে, যখন বাটনটা আমি ক্লিক করব ও দেখবে অন ক্লিকে কোন ফাংশনটার নাম লেখা আছে, হ্যান্ডেল ক্লিক। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোনটা? আমি নিচে এখানে দিয়ে রেখেছি এই ফোল্ডারেই অ্যাপ ডট জেএস। আচ্ছা, অ্যাপ ডট জেএস কি আছে? হ্যাঁ আছে। অ্যাপ ডট জেএস এর মধ্যে কি ওই হ্যান্ডেল ক্লিক ফাংশনটা ডিফাইন করা আছে? হ্যাঁ আছে, করা আছে। তার মধ্যে কি লেখা আছে, কি হবে? কাউন্ট টেক্সট। কাউন্ট টেক্সটে কী হবে? কাউন্ট টেক্সট হচ্ছে এই জিনিসটা যেটা আমি ডকুমেন্ট থেকে তুলেছি, আমার ওই আইডিটা, মানে ওই H1টা, যার আইডিটা হচ্ছে কাউন্ট টেক্সট। তো তার ইনার এইচটিএমএল আমি এই স্ট্রিংটাকে সেট করে দিচ্ছি, বাটন ইজ ক্লিক। তো দেখা যাক কী হয়। তো যখনই আমি বাটনটা ক্লিক করব এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, মানে ওই লেখাটা চেঞ্জ হয়ে এই লেখাটা চলে আসবে। তো ব্যাপারটা ডাইনামিক পুরোটা, মানে রিয়েল টাইম হয়, মানে চেঞ্জ করে দিচ্ছ মানে ভ্যালুটা একদম সেটা ইনস্ট্যান্ট সেটা দেখা যাবে। শুরুতে পেজটা রিলোড করলাম, এই লেখাটা আছে, ক্লিক করব, চেঞ্জ হয়ে যাবে। কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু অবধি? কারণ এরপর যেটা করব সেটা এই এতক্ষণ যেটা হলো তার উপর বেস করে। বুঝতে পেরেছি। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার তো পুরো? এবার একটা জিনিস বানাবো, এই পুরো ব্যাপারটা থাকবে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা থাকে, এই পুরো ব্যাপারটা হাত দিচ্ছে না, ঠিক আছে? আমি কি করছি, আমি নিচে একটা ডিভ বানাচ্ছি, সেই ডিভটাতে একটা ক্লাস দিচ্ছি কন্টেনার, আর তার মধ্যে একটা H2 লিখছি, হ্যাঁ H2 লিখছি, সেখানে লিখছি কাউন্ট, এখানে একটা স্প্যান দিলাম 0 টাইমস। ঠিক আছে? আচ্ছা, কি হলো এটা? আমি এখানে একটা H2 লিখেছি, এই H2-র মধ্যে এই পুরোটা আছে, কাউন্ট এই টাইমস অবধি, আর তার মধ্যে এই জিরো, জাস্ট এই জিরো যেটা, সেটাকে আমি একটা স্প্যানের মধ্যে রেখেছি, শুধু জিরোটা। তো নিচে জিনিসটা এরকমই দেখাবে, কিন্তু আমি যদি এলিমেন্টসে গিয়ে দেখি তো দেখো আমার কন্টেনারের মধ্যে H2টা হচ্ছে এই পুরোটা, তার মধ্যে খালি এই জিরোটা হচ্ছে এই স্প্যানের মধ্যে আছে। ঠিক আছে? এটা কেন রেখেছি আমি মানে দেখতে পাবো। বেশ, তো এই স্প্যানটাকে না আমি একটা আইডি দিচ্ছি। অ্যাকচুয়ালি কাউন্ট টেক্সট এখানে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু দিয়ে দেবো। এই আইডিটাকে চেঞ্জ করছি, ঠিক আছে? এটাকে সাম আইডি দিচ্ছি, তাহলে আমাকে এখানে গিয়ে ওটাকে চেঞ্জ করবো, কাউন্ট টেক্সট সেটাকে দেবো সাম।
কাজ করবে না, কিছু করিনি, খালি আইডিটাকে চেঞ্জ করে কাউন্ট টেক্সট থেকে সাম আইডি করেছি। আর ওই কাউন্ট টেক্সট আইডিটা আমি এইটাকে দেবো। এটা বেশি মানে মিনিংফুল হবে ব্যাপারটা। তাহলে কী হলো, আমি একটা H2 বানালাম, H2 এর মধ্যে পুরো ব্যাপারটা আছে, এর মধ্যে খালি 0টাকে আমি একটা স্প্যানের মধ্যে রেখেছি, যার আইডি দিয়েছি কাউন্ট টেক্সট। এবার স্প্যান কি যদি কেউ ভুলে গিয়ে থাকো, স্প্যান কিছুই না, স্প্যান হচ্ছে একটা ইনলাইন টেক্সট লেখার জন্য মানে আমরা ইউজ করে থাকি। মানে যেমন ধরো এখানে H2 তো আমি চাইছিলাম পার্টিকুলারভাবে এই 0টাকে আমি পার্টিকুলার একটা মানে পার্টিকুলারভাবে আমি সিলেক্ট করতে চাই জাভাস্ক্রিপ্টের থ্রুতে। তাহলে এই 0টাকে আমি ইউনিকলি আইডেন্টিফায়েবল করতে চাইছি, তাহলে কী করলাম, এই 0টাকে একটা স্প্যানের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো ওটাও H2ই হলো, কিন্তু ওটা ইটসেলফ একটা স্প্যান ট্যাগের মধ্যে আছে, তো আমি ওই গেট এলিমেন্ট বাই আইডি করে এটাকে ধরতে পারবো, জাস্ট এইটুকু। ঠিক আছে, আর দুটো বাটন রাখবো। একটার নাম দেবো ইনক্রিমেন্ট, একটার নাম দেবো ডিক্রিমেন্ট। দুটোতেই সেম ক্লাস দিয়ে দেবো, btn। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটোতেই সেম ক্লাস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি ঠিক আছে, আর পার্টিকুলারভাবে ইনক্রিমেন্টের আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে করছি গ্রিন, আর ডিক্রিমেন্টের পার্টিকুলারভাবে ব্যাকগ্রাউন্ড কালারটাকে করছি রেড। ঠিক আছে, ও এদের আবার ওই একটা ঠিক আছে, স্টাইল নিয়ে আপাতত আমি মাথা ঘামাচ্ছি না, যা আছে ঠিক আছে। বর্ডারটাকে নান করে দিলেই হবে। বর্ডার একটা থাক, ঠিক আছে। তো আমার কাছে এখানে এই পুরো ব্যাপারটা আছে, এই পুরো সেটআপটা আছে। আমি চাইছি যখন আমি ইনক্রিমেন্ট বাটনটায় ক্লিক করব, এই পার্টিকুলারভাবে এই 0টা বাড়বে, আবার যখন ডিক্রিমেন্ট বাটনটায় ক্লিক করবে পার্টিকুলারভাবে এই 0টা কমবে। ঠিক আছে, তার জন্যই দেখো আমি এই H2-র মধ্যে শুধুমাত্র এই 0টাকে একটা আলাদা স্প্যানের মধ্যে রেখেছিলাম, আর তাতে একটা ইউনিক আইডি দিয়েছিলাম, ঠিক এই কারণের জন্যই। কারণ যখন আমি ইনক্রিমেন্ট, বুঝতেই পারছি এতক্ষণে যে আমি যখন ইনক্রিমেন্ট, তাহলে আমাকে কী করতে হবে, এই পার্টিকুলার এই এলিমেন্টটাকে ধরতে হবে, তো আমাকে ওকে একটা আইডেন্টিফায়েবল করতে হবে না, একটা আইডি দিতে হবে, ওর জন্যই আমরা একটা স্প্যান রেখেছি। এবার জাভাস্ক্রিপ্টটা লেখা যাক। আমাকে ইভেন্ট মানে ক্লিক হলে কি হবে সেটাও তো দিতে হবে। এই বাটনটা যখন ক্লিক হবে, ইনক্রিমেন্টটা যখন ক্লিক হবে, তখন আমি চাইছি যে ফাংশনটা কল হোক, সেই ফাংশনটার নাম হয় হচ্ছে ইনক্রিমেন্ট। আর ডিক্রিমেন্টটা যখন ক্লিক হবে, তখন আমি চাইছি যেন ডিক্রিমেন্ট এই ফাংশনটা করা। ঠিক আছে, এবার আমি এখানে এসে ফাংশন দুটোকে ডিফাইন করি আগে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। আপাতত দেখে নেওয়া যাক যে জিনিসটা ঠিকঠাক কাজ করছে। এবার যদি আমি কনসোলে যাই, দেন আমি যদি ইনক্রিমেন্ট বাটনটায় ক্লিক করি, দেখো লেখা আসবে ইনক্রিমেন্ট ইজ কল্ড। যদি আমি ডিক্রিমেন্টটায় ক্লিক করি, লেখা আসবে ডিক্রিমেন্ট ইজ কল্ড। এতক্ষণ অবধি ঠিকঠাক কাজ করছে। এবার আমাকে করতে হবে কি, কাউন্টটাকে বাড়াতে কমাতে হবে। তাহলে কাউন্টটাকে বাড়াতে কমাতে হলে আমাকে একটা কাউন্ট ভ্যারিয়েবল নিজেকে মেনটেন করতে হবে। তো তার জন্য আমি একটা উপরে ভ্যারিয়েবল বানিয়ে নেবো, সেই ভ্যারিয়েবলটার আমি নাম দেবো হচ্ছে কাউন্ট। সেটাকে ইনিশিয়ালাইজ করবো 0-তে।
যখন ইনক্রিমেন্টে ক্লিক হবে তখন এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা এক ঘর বেড়ে যাবে, মানে 1 বেড়ে যাবে, আর যখন ডিক্রিমেন্টে ক্লিক হবে তখন ভ্যালুটা 1 কমে যাবে। সিম্পল লজিক। আপাতত আমি জাস্ট ওইটুকু করছি, ঠিক আছে? যখন ইনক্রিমেন্টে ক্লিক হবে কি করব, আমি কাউন্টে রাখবো হচ্ছে কাউন্ট প্লাস 1, আর যখন ডিক্রিমেন্টে ক্লিক হবে তখন আমি কি করব, কাউন্টে রাখবো হচ্ছে কাউন্ট মাইনাস 1, ঠিক আছে? তো ইনক্রিমেন্ট ইজ কল তো কল করলাম, তার সাথে আমি না কাউন্টের ভ্যালুটাকেও প্রিন্ট করে দিই, তাহলে বুঝে যাবে যে ভ্যালুটা কত আসছে, ঠিকঠাকভাবে হচ্ছে। জাস্ট টু কনফার্ম যে জিনিসপত্র কাজ করছে। আচ্ছা, এবার যদি আমি ইনক্রিমেন্টে ক্লিক করি, আচ্ছা কাউন্ট ইনিশিয়ালাইজ কত ছিল 0, যখন আমি ইনক্রিমেন্টে ক্লিক করব কত হবে 1, দেখো ভ্যালুটা এসছে 1, আবার যখন ক্লিক করবো কত আসবে 2, ভ্যালু এসছে 2, যতবার ক্লিক করবো বাড়বে, আবার যখন ডিক্রিমেন্টে ক্লিক করবো কমা উচিত, কমছে। সিম্পল লজিক, এতক্ষণ অবধি কিচ্ছু জটিল ছিল না, এরপরেও থাকবে না। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে ওই ভ্যালুটা, মানে ওই কাউন্টের যে ভ্যালুটা ওইটাকে কই গেল, এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দেওয়া। সেই লজিকটাও আমরা শিখে গেছি ইনার এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে থেকে এই আইডির যে এলিমেন্টটা সেটাকে আমাকে তুলতে হবে, তুলে নিয়ে তার ইনার এইচটিএমএল আমাকে ভ্যালুটাকে পুট করতে হবে। আমি কি করব, আমি যাব এখানে কনসোল লগ করছিলাম, কনসোল লগ আর করবো না, কমেন্ট করে দিই। কি করব, আমি প্রথমে ওই এলিমেন্টটাকে তুলব। কি করে তুলব, ডকুমেন্ট থেকে আইডি দিয়ে তুলব, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি। কী ছিল আইডিটা, কাউন্ট টেক্সট। আচ্ছা, যদি কেউ খেয়াল করে না থাকো বা ভুলে গিয়ে না থাকো, আমি আগে H1টাকে কাউন্ট টেক্সট দিয়েছিলাম, ওটাকে কিন্তু আমি চেঞ্জ করে সাম আইডি করেছি, চেঞ্জ করে এইটাকে কাউন্ট টেক্সট, কারণ এটা মিনিংফুল হচ্ছে না ওর জন্য। আমি ভেবেছিলাম আগে ওইটাকেই করবো, তো ওটাকে করিনি, ঠিক আছে? আগে তুললাম, ঠিক আছে? তো এটাকে তুললাম যখন, এটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করে রাখি, আগেই এক লাইনে করলে জিনিসটা কনফিউশন হবে। এটাকে একটা ভ্যারিয়েবলে রাখি, ভ্যারিয়েবলে কী নাম দেবো, ভ্যারিয়েবলের নাম দেবো টেক্সট নাম দিচ্ছি, ঠিক আছে? এবার কি করতে হবে, এবার করতে হবে হচ্ছে ওর ইনার এইচটিএমএলে কাউন্টের ভ্যালুটাকে পুট করে দেওয়া। সোজা টেক্সটের ইনার এইচটিএমএলে কি ভ্যালু যাবে, কাউন্ট। এবার যদি আমি দেখো ইনক্রিমেন্টে ক্লিক করি বাড়ছে, ডিক্রিমেন্টে ক্লিক করলে কমবে না, কারণ আমি এই লজিকটা ওখানে লিখিনি। তাহলে এই সেম লজিকটা আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দেবো। এখানে ডিক্রিমেন্ট হচ্ছে, এখানে আমি ভ্যালু ওই এলিমেন্টটাকে ধরছি, নিচে গিয়ে ভ্যালুটাকে পুট করে দিচ্ছি। তাহলে যদি আমি এবার ইনক্রিমেন্টে ক্লিক করি, এটা বাড়বে, যদি ডিক্রিমেন্টে ক্লিক করি এটা কমবে। ঠিক আছে? আর তোমাদের যদি মনে হয় আবার আরও একটা বাটন রাখতে পারো, আর একটা বাটন রাখতে পারি, সেটাতে আমি ক্লাস দিতে পারি btn, সেটাকে আমি বলবো হচ্ছে রিসেট। এরও একটা স্টাইল দিই, এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিচ্ছি হচ্ছে গ্রে, ঠিক আছে? আর এ যখন ক্লিক হবে, অন ক্লিক, আমি চাইছি রিসেট কাউন্ট এই ফাংশনটা যাতে কল হয়। তো রিসেট কাউন্ট ফাংশনটা ডিফাইন করে নিই। রিসেট কাউন্ট ফাংশনটা ডিফাইন করে নিলাম, কিছু করার নেই। যখন আমি ওই বাটনটা ক্লিক করবো, আমি চাই হচ্ছে কাউন্টের ভ্যালুটা যাই থাকুক না কেন সেটা আবার ঘুরে যেন 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে কী কাজ, কাউন্টের ভ্যালুটা ঘুরে 0 করে দেবো, 0 করে দিলাম। তো যদি আমি ইনক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট করলে ডিক্রিমেন্ট হবে। যখন রিসেট করবো 0 হয়ে যাবে, কিন্তু 0 হলো না। এবার যদি ইনক্রিমেন্ট করি, দেখো আবার 1ই হচ্ছে। এইটা কেন হচ্ছে কেউ বলতে পারবে? আমি ইনক্রিমেন্ট করছি, যখন রিসেট করছি 0 ভ্যালুটা কিন্তু আসছে না, কিন্তু যদি আমি ইনক্রিমেন্ট করি 1 হয়ে যাচ্ছে, মানে 0 হচ্ছে, সামহাও এখানে দেখাচ্ছে না সেটা। এটা কেন, এটা কেউ বলতে পারবে? দাদা এই আইডি দিয়ে করা হয়নি বলে, আইডি দিয়ে কি করা হয় না, মানে লিখতে হয় না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কি মানে আমি ভ্যালুটাকে চেঞ্জ তো করছি, কিন্তু ওটাকে আমি ডমের মধ্যে আপডেট করাচ্ছি না, মানে ওই মানে ওটা কনসোলে গিয়ে হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে হচ্ছে না, কনসোলে হচ্ছে না,
ওটা ভ্যারিয়েবলটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কনসোলটা হচ্ছে এইটা। ভ্যারিয়েবলটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা ডমে আমি আপডেট করছি না, মানে পাতি কথায় হচ্ছে ওই এলিমেন্টটা, ওই যে স্প্যান এলিমেন্টটা, তার মধ্যে ভ্যালুটাকে আমি রাখছি না, ঠিক আছে? মানে এবার স্প্যানের আইডি ধরে তারপরে কাজ করলেই তো হয়ে যাবে। একদম হয়ে যাবে, সেম কাজ, এই কাজটাই এখানে গিয়ে করে দেবো। এবার যদি আমি ইনক্রিমেন্ট করি 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 ইনক্রিমেন্ট হবে হবে হবে, ডিক্রিমেন্ট করলেও ডিক্রিমেন্ট হবে, করতে করতে মাইনাসে চলে যাবে, চলে গেল চলে গেল। এবার যদি রিসেট করে দিই 0 হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন? দেখো এই ব্যাপারটা কিন্তু জাভার থেকে বেশি ইনটুইটিভ, কারণ জাভাতে পুরো ব্যাপারটাকে ক্লাস দিয়ে করতে হতো, অ্যানোনিমাস ক্লাস বানাতে হতো, সেই ক্লাসের মধ্যে আবার একটা ফাংশন বানাতে হতো। এখানে নর্মাল ফাংশন লিখলেই কাজটা হয়, যেটা অনেক বেশি ইনটুইটিভ আমার মতে। কারণ আমি এখানে জিনিসটা বুঝতে পারছি, এই জিনিসটা ক্লিক হবে যখন অন ক্লিক, তখন এই ফাংশনটা কল হবে, পাতি এই ফাংশনটাই কল হবে, কোনো এর সাথে কোনো ক্লাস অ্যাসোসিয়েট, আমাকে কোনো ক্লাস বানাতে হবে না, সেটাকে কিছু দিয়ে এক্সটেন্ডও করাতে হবে না, সেটার মধ্যেকার কোনো মেথড আমাকে ওভাররাইডও করতে হবে না, কত ঝামেলা নেই। সিম্পলি একটা কাজ হচ্ছে, একটা ইভেন্ট হচ্ছে অকার, যখন হচ্ছে একটা ফাংশন কল হয়ে যাচ্ছে, সিম্পল একটা ফাংশন, তার থেকে বেশি কিছু না। আর এটা তো যেমন ছিল ছিল। বলো কার কোথায় ডাউট রয়েছে? আগের দিন জাভাস্ক্রিপ্ট শক্ত লাগছিল, আজকেও শক্ত লাগছে, নাকি একটু ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, আর একবার দেখতে হবে ভিডিওটা, চার একবার দেখলে আর আর একটু মানে কষ্ট হবে। না সেটা সে তো দেখতেই হবে, সে তো আমি বুঝতে পারছি। এখন আমি করাচ্ছি, এখন তো তোমরা নিজে হাতে করছো না, তো ব্যাপারটা যতক্ষণ না নিজের হাতে করছো ততক্ষণ ব্যাপারটা বাই হার্ট হয় না, সেটা আমি জানি। কিন্তু মানে কনসেপ্টটা বোঝা যাচ্ছে তো, মানে জিনিসটা খুব বেশি শক্ত আগের দিনের মতো শক্ত লাগছে না। হ্যাঁ দাদা বুঝতে পারছি। জাভাস্ক্রিপ্ট ইজি, জাভাস্ক্রিপ্ট মানে হ্যাঁ আমি মানছি জাভাস্ক্রিপ্টের কিছু খুব অদ্ভুত বিহেভিয়ার আছে, সেগুলো আমি এখনও দেখাইনি, সেগুলো কোনো মানে ঠিকঠাক এক্সপ্লেনেশন নেই, আমি ভালো দিতে পারবো না, মানে খুব অদ্ভুত অদ্ভুত বিহেভ করে কিছু কিছু সময়। এবার সেইগুলো বাদ দিলে বাকি জিনিসটা সোজা। ফর এক্সাম্পল আমি যদি একটা দিই এখানে, ভয়ঙ্কর ব্যাপার, আমি যদি এখানে দিই 0, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যদি এখানে দিই 0 ইকুয়ালস টু 0, ঠিক আছে, তো দেখো নিচে লেখা আসছে ট্রু, হ্যাঁ, কারণ 0 ইকুয়ালস টু 0, এটা ট্রু। এবার আমি একটা নাম্বারের সাথে একটা নাম্বারের কম্পেয়ার করছি, লেখা আসছে ট্রু, একদম জিনিসটা মানা যায়। আমি যদি এখানে 0 না লিখে আমি যদি লিখে দিই স্ট্রিংয়ের মধ্যে 0, তাতেও আসে ট্রু। আবার যদি 0টাকে করে দিই 1, দেখো চলে আসছে ফলস। আবার এ ধারেরটাকে যদি আমি করে দিই 1, চলে আসবে ট্রু। মানে ও লিটারেলি একটা নাম্বারকে একটা স্ট্রিংয়ের সাথে কম্পেয়ার করছে অ্যাজ ইফ দ্য স্ট্রিং ইজ এ নাম্বার। ভয়ঙ্কর ব্যাপার, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এরকম দেখা যায় না। যাই হোক, ওই সব ব্যাপারে এখন যাচ্ছি না। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি যেটা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি এই স্ক্রিপ্ট ট্যাগটাকে যখন এই বডিটার নিচে নিয়ে এলাম তখন জিনিসটা কাজ করলো, কোনো অসুবিধা হয়নি। কিন্তু ধরো আমি এবার এটাকে কেটে, যেখানে আমরা ওই লিঙ্ক দিয়ে কী করতাম, স্টাইলটাকে করতাম হেডের মধ্যে, সেখানে যদি নিয়ে যাই তখন মানে সব কিছু ব্রেক করে গেল, মানে কোনো কিছুই আর কাজ করছে না সব। আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কাজ করছে কোনো একটা কারণে, কিন্তু ওপরেরটা কাজ করছে না, মানে পুরো এরর আসছে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে না, কিন্তু এটা ব্যাপারটা র্যান্ডম, মানে কোনো একটা কেসে হয়তো হবে এটাও ব্রেক করে যাবে, মানে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাও কাজ করবে না, এখন কাজ করছে কিন্তু মানে ওভারঅল এই বিহেভিয়ারটা কেন, এইটাই বা কাজ করছে না কেন এই ওপরেরটা?
আমি যখন এই পুরো ব্যাপারটাকে নিচে রেখেছিলাম তখন তো পুরোটাই কাজ করছিল। দেখো পুরোটাই কাজ করছে, কিন্তু এটাকে যখন ওপরে তুলে দিচ্ছি জাস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কাজ করছে, ওপরেরটা আর কাজ করছে না। এই বিহেভিয়ারটা কেন? আমি যখন এটাকে ওপরে রাখছি না, এটা বোঝাচ্ছে এই হেডের মধ্যে আছে তো, তো পুরো এই বডিতে যারা যারা আছে, এই পুরো এরা আসার আগে, মানে লোড হওয়ার আগে এ লোড হয়ে যাবে, কারণ ও হেডের মধ্যে আছে। যেহেতু হেডে আছে তো ও আগে এসছে, মানে আমার প্রোগ্রামের এই ফ্লো অনুযায়ীও আগে আছে, তারপরে আমার বডিটা আছে। তো বডি লোড হওয়ার আগে জাভাস্ক্রিপ্ট লোড হয়ে যাচ্ছে। তো এটার কি কনসিকোয়েন্সেস? এটার কনসিকোয়েন্সেস হচ্ছে, আমি এখানে কি লিখেছিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সাম আইডি। এবার এটা কী করছিল, এটা আমার HTML থেকে এই H1টাকে তুলছিল, কিন্তু ভেবে দেখো এই H1টা যখন আসেও নি, বডিটা যখন লোড হয়নি, তখন এই জাভাস্ক্রিপ্টটা অলরেডি এসে বসে গেছে। তো ও যখন রান হবে ও দেখবে এরকম তো কেউ নাই, কারণ বডিটা তো লোডই হয়নি। ওই কারণে এই জিনিসটা ব্রেক করে যাচ্ছে, এই ওপরের এই বাটন, এই ব্যাপারটা পুরোটা। তাহলে এই নিচেরটা কেন ব্রেক করছে না? নিচেরটা ব্রেক করছে না তার কারণ নিচেরটা পুরোটা ডাইনামিক আছে, পুরোটা এই পুরো আমি জিনিসটাকে তুলছি, কোথায় গেল, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে এই পুরো ব্যাপারটাকে আমি কখন সিলেক্ট করছি, যখন যখন আমার এই বাটনগুলো ক্লিক হচ্ছে। এবার বাটনগুলো কখন আমি ক্লিক করতে পারবো, যখন আমার এলিমেন্ট মানে পুরো বডিটা লোড হবে তখনই তো। আর ঠিক তখনই এই কোডটা রান হবে, এই বডির কোডটা, কারণ ওটা ফাংশনের মধ্যে আছে। ফাংশন তখনই রান হবে যখন আমি বাটনটা ক্লিক করবো, আর বাটন আমি তখনই ক্লিক করতে পারবো যখন আমার বডিটা লোড হবে। তো এই কোডগুলো, এই ভেতরকার কোডগুলো তখনই রান হবে যখন আমার বডিটা অলরেডি এক্সিস্ট করছে। সেই কারণে এখানে কোনো এরর নেই, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা যেটা বাইরে আছে, এ তো কোনো ফাংশনের মধ্যে নেই, এমনি রান করছে। তো তখন রান করছে যখন বডিটা নেই, সেই জন্য ওখানে এরর আসছে। ঠিক আছে, দেখো এখানে একটা এরর আছে, ক্যান নট সেট প্রপার্টি অফ নাল সেটিং ইনার HTML। কোথায়? app.js এর 21 নম্বর লাইনে। app.js এর 21 নম্বর লাইনে কি আছে? না 21 নম্বর, 7 নম্বর লাইনে। এই যে কাউন্টেক্স ডট ইনার HTML এ str, ও কি বলছে, ক্যান নট সেট প্রপার্টি অফ নাল। কি প্রপার্টি সেট করতে চাইছি? ইনার HTML। মানে আমি যে কাউন্টেক্স ডট ইনার HTML করেছি, ও বলছে এই কাউন্টেক্সটা নাল, এর কোনো ইনার HTML বলে কিছু নাই। কেন নাই? কারণ ও এই সাম আইডির কোনো এলিমেন্টই পায়নি। তো এই সমস্যাটার কি সমাধান? তার মানে আমি কি হেডের মধ্যে যখনই স্ক্রিপ্ট লিখবো তখনই কি সেটা এরকম মিসবিহেভ করবে? তখনই কি সেটা আমার পুরো বডিটা আসার আগে চলে আসবে, দেন এরকম কিছু জিনিস ব্রেক হয়ে যাবে আমার র্যান্ডামলি, বুঝতে পারবো না? সেটা নয়, তুমি এখানে লিখতে পারো ডেফার। ঠিক আছে, হেডের মধ্যে এখানে লিখে দিতে পারো ডেফার। ডেফার মানে কি? ডেফার মানে হচ্ছে দেরি করা। মানে ওকে আমি বলছি তুই দাঁড়া, হেডের মধ্যে আছিস তো তুই দাঁড়া, কতক্ষণ? যতক্ষণ না এই বডিটা আসছে। এবার দেখো সব কিছু ঠিকঠাক আছে। কি বললাম বোঝা গেল? আর এই জিনিসটা ব্রেক করছিল না যখন আমি ব্যাপারটাকে নিচে রাখছিলাম। কেন? এটা কেউ বলবে? যখন আমি ব্যাপারটাকে পুরো এই নিচেটায় রাখছিলাম কেন ব্রেক করছিল না? এটা কেউ বলবে? মানে আমাকে এখানে ডেফারও লিখতে হচ্ছে। আগেই তো এলিমেন্ট গুলো লোড হয়ে যাচ্ছিল, তারপরে এই স্ক্রিপ্টের রিসোর্সটা পাচ্ছে, হ্যাঁ সেই এক্স্যাক্টলি, জন্য। মানে বডিটা তো চলেই আসছে, তারপরে তো আমার স্ক্রিপ্টটা আসছে, তো এখানে আমার ডেফার লেখার কোনো দরকার নেই, ও এমনিই পরে আসছে। এই গেল দুটো জিনিস। আর আর ঠিক আছে, আজকে ফাংশন লেখা শেখালাম তো, এটা যেমন আছে থাক। আমি না, আচ্ছা তোমরা চাইলে মাল্টিপল স্ক্রিপ্ট ট্যাগ বা মাল্টিপল CSS ফাইল অ্যাড করতে পারো। ঠিক আছে, এটা জানো, মানে
আমি হয়তো আগে কখনো দেখাইনি। ধরো এই সিএসএসটাকে না আমি এখানে একটা ফাইল বানাচ্ছি, স্টাইল ডট সিএসএস। ধরো এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমি এই সিএসএসটা লিখছি, ফন্ট ফ্যামিলি স্যান্স সেরিফ, অটোমেটিক মার্জিন আর প্যাডিং যেটা থাকে সেটা 0, আর আরেকটা সিএসএস ফাইল বানাচ্ছি, বাটন ডট সিএসএস। মানে এটা বানানোর কোনো দরকার নেই, তাও জাস্ট জিনিসটা দেখানোর জন্য। বাটন ডট সিএসএস এর মধ্যে আমি এই বাটনের পুরো ব্যাপারটা দেখাচ্ছি। এটা আলাদা করে বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট জিনিসটাকে ডেমনস্ট্রেট করার জন্য করছি। তো আমাকে এবার কী করতে হবে, আমাকে এবার আমার এই HTML-টার মধ্যে দুটোকেই লিঙ্ক করাতে হবে। তো দুটোকেই যদি লিঙ্ক করাতে হয় তাহলে কী করবো, প্রথমে একটা লিঙ্ক নেব, প্রথম লিঙ্কে আচ্ছা হ্যাঁ, যেহেতু VS Code ইউজ করছো তো লিঙ্ক লিখে দিলেই চলে আসবে। তো কোথায় কোনটা ফার্স্টে, যে কোনো একটা ফার্স্টে ধরো আমি স্টাইল ডট সিএসএসটাই করছি, আর নেক্সট আবার কোনটা, নেক্সট হচ্ছে ওই বাটন। দেখো আমার লেখাগুলো একটু চেঞ্জ হয়ে গেছে আর বাটনের এগুলো এসছে। তো আমি নিচেরটা যদি না করতাম বাটনটা, তাই দেখো বাটনেরগুলো আসেনি, এইগুলো এসছে কারণ আমি এখানে কিছু ইনলাইন সিএসএস লিখেছিলাম। তো বাটনেরগুলো আসে, তো বাটনেরগুলো মানে এরকম তুমি চাইলে 2, 3, 4, 5টা জটা খুঁজি করতে হবে, জটা খুঁজি। ঠিক সেরকমভাবেই জাভাস্ক্রিপ্ট ফাইলও জটা খুঁজি করতে হবে। তো আমি এখানে আরেকটা বানাচ্ছি, আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাই। ওটা দেখানো ঠিক হবে এখন? হ্যাঁ ঠিক আছে, আপাতত বানাই। তো কী নাম দেবো, script2.js। ও হ্যাঁ, আর এতক্ষণ হয়তো খেয়াল করেছো যে জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন ওই .js হয়। তো এখানে আমি ওই স্ক্রিপ্টটা করব। তো দুটো স্ক্রিপ্টই রান হবে। এই app.js স্ক্রিপ্টটা রান হচ্ছে, এই নিচের এই কনসোল লগটা আসছে, আবার এই script2টা রান হচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি যদি একটা কনসোল লগ মেরে রাখি, script2 জানি, দুটোই রান হচ্ছে। ফার্স্টে এইটা, তারপর এটা। কেন? কারণ প্রথমে আমি ওই স্ক্রিপ্ট app.js-টাকে ইম্পোর্ট করেছিলাম, দেন আমি script2টাকে ইম্পোর্ট করি। সেই জন্য ফার্স্টে app.js-টা এসছে, দেন ওটা এসছে। আমি যদি অর্ডারটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ হয়ে যাবে অর্ডারটা। ফার্স্টে script2 চলে আসবে, দেন হাই চলে আসবে। ঠিক আছে, এইটা ছিল। এবার আমার বক্তব্যটা সেটা না, এই যে ব্যাপারটা করেছি না, এই অন ক্লিক করে এই একটা ফাংশনের এখানে নাম লিখেছি, দেন সেই ফাংশনটা অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে। এবার এই পুরোটা হচ্ছে মানে আমি করছি, মানে আমি লিখে দিচ্ছি জিনিসটাকে। HTML এর মধ্যে আমি লিখে দিচ্ছি যে যখন ক্লিক হবে তখন এই ফাংশনটা যেন কল হয়। এই ব্যাপারটাকেও ডাইনামিকভাবে করা যায়, ঠিক আছে? মানে এই ব্যাপারটাও জাভাস্ক্রিপ্ট করে দেবে আমার। সেটাকে করার জন্য আমি এখানে একটা বাটন রাখবো, আমি টেস্ট, ঠিক আছে, টেস্ট। এবার এই বাটনটা এই বাটনটাকে আমি একটা দিয়ে দিচ্ছি, ক্লাস BTN, আর BTN-টাতে একটুখানি মার্জিন টেস্ট বলে একটা বাটন আসছে। এবার এই টেস্ট বাটনটাতে এখন ক্লিক করলে কিছু হয় না, আর আমি এই টেস্ট বাটনটাতে কোনো অন ক্লিক লিখবই না, ঠিক আছে?
আমি কি করব, আমি স্ক্রিপ্ট 2 বলে যেটা লিখেছিলাম এটার মধ্যে যাচ্ছি, মানে এটাতে আমি জাস্ট করছি জাস্ট বিকজ দেখানোর জন্য যে আমরা মাল্টিপল জাভাস্ক্রিপ্ট ফাইলেও জিনিসপত্র করতে পারি, জাস্ট এটা দেখানোর জন্য। নাহলে তোমরা চাইলে অ্যাপ ডট জেসও করতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাপ ডট জেসটা একটা বড় হয়ে গেছে তো ঠিক আছে। আমি এখানে কি করছি, আমি প্রথম কথাই বাটনটাকে আগে নেব, বাটনটাকে একটা আইডি টেস্ট বাটন, টেস্ট বাটন। আমি যদি এখানে করি আচ্ছা টেস্ট বাটন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কী ছিল আইডিটা, টেস্ট বাটন। দেন আমি জাস্ট জিনিসটাকে কনসোল লগ করছি, তো আমার নিচে কি হলো, এটা না লেখা কেন, ভুল লিখেছি, টেস্ট, ও টেক্সট না টেস্ট। তো নিচে এই বাটনটা এসছে, বাটনটা অদ্ভুতভাবে এসছে, তার কারণে ওপর নিচে লেখাটা আছে তাই। যাই হোক, সেটা কনসার্ন না, বাটনটা এসছে ঠিক আছে। তো এতক্ষণ অবধি আমরা কি করছিলাম, এই আইডিটাকে দিয়ে জিনিসপত্রকে সিলেক্ট করছিলাম। তো আমাদের কাছে তো আরও উপায় আছে জিনিসপত্রকে সিলেক্ট করার। আমরা সেটা কোথায় দেখেছি, সিএসএসে দেখেছি। সিএসএসে কী দেখেছিলাম, যে আমি যদি এখানে লিখে দিতাম, আমি যদি এখানে ধরো লিখে দিতাম যে H1-এর কালার হবে হচ্ছে পার্পল, তাহলে কী হবে, যত আমার পেজে যত H1 আছে সব কটা H1-এর মানে কালার পার্পল হয়ে যাবে, কোনো স্পেসিফিক কোনো একটার বা কোনো দুটোর বা কোনো তিনটের নয়, সব কটা। আবার যদি কোনো ক্লাসের দিতাম তাহলে একটা পার্টিকুলার গ্রুপের হতো, যেই গ্রুপে ওই ওই ক্লাসগুলো দিয়ে রেখেছি। তো জাভাস্ক্রিপ্টেও না সেই জিনিসটা হয়, মানে আমরা শুধুমাত্র যে আইডি দিয়েই কোনো একটা কাউকে ধরতে পারি সেরকম না, ক্লাস দিয়েও ধরতে পারি আর ওই ট্যাগের নাম দিয়েও ধরতে পারি। এবার ক্যাচটা কী, এখানে ক্যাচটা হচ্ছে আইডিটা ইউনিক হয়, কোনো একটা এলিমেন্টের আইডি আর অন্য কোনো এলিমেন্টে আমরা দিই না, দিতে পারি না। কিন্তু একটা ক্লাস মাল্টিপল এলিমেন্টে দিতে পারি আমরা, কিংবা একই নামের প্যারাগ্রাফ ট্যাগ 100টা থাকতে পারে, H1 ট্যাগ 1000টা থাকতে পারে। তো যদি আমি এবার এখানে লিখি যে বাটনস ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, মানে ফাংশনটার নামটাও সেলফ এক্সপ্ল্যানেটরি, যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, মানে ট্যাগের নেম দিয়ে আমি সিলেক্ট করব, এলিমেন্ট নয়, এলিমেন্টস। দেখো আইডির ক্ষেত্রে নামটা ছিল হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আর এই ক্ষেত্রে নামটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। কারণ কি, একটা ট্যাগের তো অনেক কটা এলিমেন্ট থাকতে পারে, আমার এই পেজেতে 1, 2, 3, 4, 5টা বাটন আছে। তো আমি যদি এবার এখানে লিখে দিই বাটন, দিয়ে কনসোল লগ করি ওই বাটনসটা, এইগুলোকে না, এইগুলোকে আমি ইয়ে করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি। এবার দেখো কি এসছে, একটা পুরো অ্যারে এসছে, এটা একটা বাটন, এটা একটা বাটন, এটা একটা বাটন, এটা একটা বাটন, পুরো 5টা বাটন আসছে 0 থেকে 4। অ্যারে আসাটাই স্বাভাবিক, কারণ আমি কি করেছি, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, আমি বাটনে যত কটা বাটন আছে সবাইকে নিয়েছি, সবাইকে সিলেক্ট করেছি, আর তারা সবাই একটা অ্যারে হিসেবে আমার এই বাটনস বলে ভ্যারিয়েবলটার মধ্যে চলে এসেছে। তো আমি যদি এবার এখানে করি বাটন 0, তাহলে এই বাটনটা আসবে, একটা বাটন এলো। আমি বাটন 1 করলে একটা বাটন আসবে, পুরো 5টা বাটনই এরকমভাবে পাবো। ঠিক আছে, এই সেম জিনিসটা যে কোনো কিছুতে করতে পারো, মানে যে কোনো ট্যাগ নেম দিয়েই তোমরা করতে পারো। তোমরা H1 লিখতে পারো, পেজের যত H1 আছে সবাই চলে আসবে। আমার এখানে একটাই H1 আছে, এইটা,
ওই জন্য খালি ওই এসছে 0, এই যে 0-তে খালি ও একা এসছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে? গেট এলিমেন্ট বাই আইডি ছাড়াও আর একটা ফাংশন সিলেক্ট করা। হ্যাঁ বুঝেছি। সিম্পল। এবার আমি যেটা বলতে যাচ্ছিলাম, মানে যেটা বলতে গিয়ে আমি একটু ডাইভার্ট হয়ে গেলাম। এটা এখানে থাক কোনটা, ঠিক আছে? এটাকে আমি জাস্ট এই প্রিন্টটাকে, আচ্ছা প্রিন্টটাও থাক, অসুবিধা হচ্ছে না। এবার আমি যেটা বলছিলাম, আমার কাছে এই যে বাটনটা আছে টেস্ট বাটনটা, এখানে কিন্তু আমি কোনো অন ক্লিক লিখিনি, ঠিক আছে? এটাকে আমি এই জাভাস্ক্রিপ্ট দিয়ে দেবো, মানে ওই যে একটা বাটন ক্লিক হলে যে একটা ফাংশন কল হবে সেই ব্যাপারটা আমি নিজে লিখে দেবো না, আমি সেটাকে জাভাস্ক্রিপ্টের থ্রুতে করাবো। সেইটা করবো এখানে, ঠিক আছে? এটা বলতে গিয়ে আমি আর অ্যাকচুয়ালি ডাইভার্ট হবো। ওটা করতে গেলে আমাকে বাটনটাকে আগে ধরতে হবে। বাটনটাকে ধরলাম কীভাবে? এইভাবে আইডি দিয়ে। এবার আমি কি করব, এই বাটনটাতে ক্লিক হলে আমি একটা ফাংশন যাতে কল হয় সেই ব্যবস্থাটা করতে চাইছি। সেই কারণে এই বাটনটা ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এই ফাংশনটার কাজ হচ্ছে যেই অবজেক্টটাকে দিয়ে আমি এই ফাংশনটাকে কল করেছি, কোন অবজেক্টকে দিয়ে কল করেছি? একটা বাটন অবজেক্টকে দিয়ে, টেস্ট বাটন, ঠিক আছে? সেই অবজেক্টটার একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাসাইন করে দেওয়া। আমি খুব টেকনিক্যাল টার্ম বললাম, কারণ আমি ইভেন্ট কি সেটাও বলেছি, ইভেন্ট হ্যান্ডলার কি সেটাও বলেছি, সেই জন্যই আমি এখানে ইচ্ছা করেই টেকনিক্যাল টার্মটা বললাম। তো এখানে আমার ইভেন্টটা কি? ক্লিক ইভেন্ট, তার করেসপন্ডিং আমি একটা ফাংশন এই বাটনটাতে অ্যাসাইন করাতে চাইছি, ঠিক আছে? তাহলে ফাংশনটা কি? ফাংশনটাও জানা দরকার। ফাংশনটা আমি একটা ফাংশন এখানে লিখে নিই, একটা নর্মাল ফাংশন, ঠিক আছে? টেস্ট বাটনে স্ক্রিপ্ট, টেক্সট না টেস্ট বাটন স্ক্রিপ্ট। আমি চাইছি এই টেস্ট বাটনটা যখন ক্লিক হবে তখন যেন এই ফান বলে ফাংশনটা কল হয়ে যায়। তাহলে আমাকে এই অ্যাড ইভেন্ট লিসেনার ফাংশনটাকে বলতে হবে, ও অলরেডি জেনে গেছে যে আমি কার ইভেন্ট লিসেনার দিতে চাইছি, এই বাটনটা। এবার ওকে আমাকে বলতে হবে যে কোন ইভেন্টের করেসপন্ডিং, কারণ অনেক ইভেন্ট হয়, আগেই বলেছি আমি অনেক ইভেন্ট হয়, মাউস ঢুকছে, মাউস বেরোচ্ছে, ড্র্যাগ হচ্ছে, স্ক্রোল হচ্ছে, তো আমাকে স্পেসিফাইভাবে বলতে হবে যে কোন ইভেন্টটা, ক্লিক ইভেন্ট। তাহলে আমাকে এখানে স্ট্রিংয়ে লিখে দেবো ক্লিক, ঠিক আছে? এটা গেল ফার্স্ট আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট কি? সেকেন্ড আর্গুমেন্ট আমাকে ওকে বলতে হবে হচ্ছে, আচ্ছা আমি দুটো কোশ্চেনের অ্যান্সার ওকে দিয়ে দিয়েছি, ও 3টে কোশ্চেন ছিল। একটা কোশ্চেন হচ্ছে কাকে অ্যাসাইন করব, সেটা আমি এরকমভাবেই বলে দিয়েছি, যেহেতু অবজেক্টের থ্রুতে কল করেছি ডট দিয়ে, তো জেনে গেছে যে এই বাটনটা। একটা কোশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কোন ইভেন্টের হ্যান্ডলার, সেটাও বলে দিলাম, ক্লিক ইভেন্টের হ্যান্ডলার। লাস্ট কোশ্চেন হচ্ছে কোনটা হ্যান্ডলারটা, কোনটা কোন ফাংশনটা, কমা দিয়ে কোন ফাংশনটা, ফান, খালি নামটা লিখে দেবো ফান। সেভ করলাম, রিলোড করবো পেজটা, টেস্টে গিয়ে যদি ক্লিক করি তাহলে ওই ফান ফাংশনটা কল হয়ে যাচ্ছে। অথচ আমি এখানে অন ক্লিক লিখিনি টেস্টের মধ্যে, ঠিক আছে? আমি এই জিনিসটা দেখালাম এইটা বোঝাতে যে তুমি যা কিছু একটা HTML এ করতে পারো, মানে HTML কোড লিখে করতে পারো, স্ক্রিপ্ট লিখে করতে পারো, সেই সব কিছু জাভাস্ক্রিপ্টের থ্রুতে পাওয়া যায়, সব কিছু। ইভেন কোনো একটা জিনিস তৈরি করা যায়, মানে তোমরা হয়তো ভাবছো কি যে আমি এই ডিভ বা H1 H2 বাটন এগুলোকে তো আমাকে এরকমভাবেই লিখতে হবে, একটা HTML এর মধ্যে কি এরকমভাবে লিখতে হবে, সেটাও না, জাভাস্ক্রিপ্টের থ্রুতেও এদেরকে ক্রিয়েট করে। মানে আমি লিখবই না, আমি খালি জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, ও ক্রিয়েট করে দেবে। সেসব পরে আসছি, জাস্ট জাভাস্ক্রিপ্টের পাওয়ারটা বলার জন্য এটা বললাম। এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা বলো? ফ্লোট আর একবার বলে দিচ্ছি, আমি এই বাটনটাতে, এই টেস্ট বাটন বলে যে বাটনটা, যাকে আমি আইডি দিয়ে ধরেছিলাম,
তাকে একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাসাইন করতে চাইছি। মানে আমি বলতে চাইছি যে এই বাটনটাতে যদি এই ইভেন্টটা হয় তাহলে তুমি ওই ফাংশনটা কল করে আমি ওই বলছি। এই টেস্ট বাটন ফাংশনটায় যদি ক্লিক ইভেন্টটা হয় তাহলে এই ফান বলে ফাংশনটাকে কল করে দিও। এটা আমি বলতে চাইছি। এটা বলার জন্য আমার ফাংশনটার নাম হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড করছি একটা ইভেন্ট লিসেনার, ঠিক আছে? কোথায় অ্যাড করছি? বাটনটাতে, সেই জন্য বাটনটা ডট মেরে করা। কোন ইভেন্টের করেসপন্ডিং? ক্লিক ইভেন্টের করেসপন্ডিং। কি ফাংশনের নাম? ফান। বোঝা গেছে? কোনো কনফিউশন আছে এই বোঝা যাচ্ছে। এই শাশ্বত বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। বেশ, আর একটা ফাংশন আমি জাস্ট বলবো, মানে ফাংশনটা মানে কোনো মানে এক্সট্রা কিছু না, মানে আমি আজকে আর জাভাস্ক্রিপ্টের প্রেসার দিতে চাইছি না, একটা জাস্ট ফাংশন বলবো। আমি ফাংশন আগে নিজে দেখে নি কাজ করে কীভাবে, আমি ভুলে গেছি। হ্যাঁ এটাই কথা, ঠিক আছে। ইভ্যাল বলে একটা ফাংশন আছে, ঠিক আছে? আমি নিচে এখানে চালালাম ফাংশন, দেখতেই পাচ্ছ ইভ্যাল বলে একটা ফাংশন আছে। এই ব্যাপারটা পুরো ফ্রি মাইন্ডে দেখতে পারো, মানে এতক্ষণ অবধি প্রেসার ছিল আমি বুঝতে পারছি, পুরো ব্যাপারটা নতুন, পুরো ব্যাপারটা এই আইডি দিয়ে তোলা, সেখানে চেঞ্জ করা, হ্যান ত্যান এত কিছু, তারপর আবার ডাইনামিকভাবে এখানে আমি অ্যাসাইন করলাম। আমি চাইছি পুরো ব্যাপারটাকে আস্তে ধীরে ব্যাপারটাকে কনজিউম করো, আজকের পুরো ভিডিওটাকে দেখো, দেন আমি আবার জাভাস্ক্রিপ্টের আরও ডেপথে যাবো। এটাকে নিতে একটু টাইম হয়তো লাগতে পারে, তো সেটাতে ইয়ে করার কিছু নেই, বা জিনিসটাকে শক্ত মনে করারও কিছু নেই। আমি সাজেস্ট করবো নিজেরা জিনিসপত্র ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, যে কাউন্ট বলে এই ব্যাপারটা যেটা বানালাম এইটা, বা আরও যদি কিছু মাথায় থাকে ডাইনামিক বানানো, সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়। আর আমি অবশ্যই ওই যেরকম উইকে প্রত্যেক উইকে দিই একটা কিছু বানানো, সেরকম একটা কিছু আমি দেওয়ার চেষ্টা করবো এই উইকেও, কারণ দাদার বিয়ে আছে, আমি দিতে পারবো, আমি প্রমিস করতে পারছি না, চেষ্টা করবো একটা। ক্যালকুলেটরটা বানানো হয়নি, আমি কালকের মধ্যে বানিয়ে দেবো, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটরই ভার্সন 2টা বানাতে দেবো, তো ওটাকে আগে বানাবে দেন এটাকে বানাবে, ঠিক আছে? আমি ওর জন্য একটা ফাংশন দেখাবো। বেশ, আমি এখানে না তোমরা ওই আচ্ছা ধরো আমি কনসোল লক করি, যদি 1 + 2 × 3, এটার অ্যান্সার কি আসা উচিত? এটার অ্যান্সার ডিপেন্ড করছে কে কীভাবে ক্যালকুলেট করছে। কেউ যদি ক্যালকুলেট করে 1 + 2 আগে তাহলে হবে 3, আবার 3 × 3 9, আবার কেউ যদি ক্যালকুলেট করে 2 × 3 আগে তাহলে 2 × 3 6 + 1 7। এবার আমরা মানুষ হিসাবে বা আমাদের যা রুল আছে সেই হিসাবে আমরা গুণ আগে করি, তারপর যোগ করি, তো সেই হিসাবে কী হয় 2 আর 3 হয় 6, তারপর +1 করলে হয় 7। আমি যদি এই জিনিসটাকে চালাই তো আমাকে জাভাস্ক্রিপ্ট কি অ্যান্সার দেবে? 7 অ্যান্সারই দেবে, মানে ও মানুষের মতোই কাজ করে। বডমাস রুল যেটাকে বলে, BODMAS, ওই রুলটাকে ফলো করেই কাজ করে। এবার আমি যদি একটা টেক্সট বক্স বানাই, এই পেজটাতেই করছি, ঠিক আছে? আমি আলাদা করে কিছু আছে। টাইপ টেক্সট করি আর প্লেস হোল্ডার একটা দিই, এন্টার ইউর এক্সপ্রেশন, আর নিচে একটা বাটন রাখবো। আমার এই সাবলাইমের অভ্যাসটা জানি, নিচে একটা বাটন রাখবো, বাটনটাতে একটা অন ক্লিক দেবো। অন ক্লিক ফাংশনটার নাম হবে হচ্ছে ক্যালকুলেট, আর বাটনটার মধ্যে লেখাটাও থাকবে ক্যালকুলেট। হ্যাঁ, বাটনটা ক্লাস দিয়ে দিই, এটা দেখতে ভালো লাগবে। ক্লাসটা হচ্ছে বাটন BTN। ও ওটা আবার ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? আমি এখানে একটা BR লিখে দিচ্ছি, অত CSS এখন আর লিখছি না।
তো এখানে আমি একটা এক্সপ্রেশন আমি লিখবো বলেছি, আর এখানে ক্যালকুলেটটা ক্লিক করবো। তো আচ্ছা, আর ইনপুটটাতে একটা আইডি দেবো হচ্ছে EXP মানে এক্সপ্রেশন। বেশ, এবার এই বাটনটা যখন ক্লিক হবে তখন এই ক্যালকুলেট ফাংশনটা কল হবে। তো ক্যালকুলেট ফাংশনটা আমাকে লিখতে হবে, ডিফাইন করতে হবে কোথাও একটা, আমি এখানে করছি। ক্যালকুলেট, তো বাটনটা যখন ক্লিক হবে আমি চাইছি এই টেক্সট বক্স থেকে এক্সপ্রেশনটাকে নেব আমি, দেন সেটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে রেজাল্টটাকে লিখব। ঠিক আছে, তো টেক্সট বক্স থেকে ভ্যালুটাকে তুলতে গেলে আমাকে আগে টেক্সট বক্সটাকে তুলতে হবে। টেক্সট বক্সটাকে আমি আইডি দিয়ে তুলতে পারি, আইডি দিয়েছি ওটা একটা EXP বলে। এই যেখানে একটা আইডি হয়ে গেল, এই যেখানে একটা আইডি দিয়েছি EXP বলে। তাহলে আমি এখানে লিখতে পারি let exp equals to document dot get element by id exp। ঠিক আছে, আর টেক্সট বক্সের মধ্যেকার ভ্যালুটা যদি আমাকে তুলতে হয়, আমি জাস্ট কনসোল লক করছি আপাতত। টেক্সট বক্সের ভেতরকার ভ্যালুটাকে পেতে গেলে কি করতে হবে, আর একটা প্রপার্টি আছে জাস্ট ভ্যালু। তো এই EXPটা হচ্ছে আমার এই টেক্সট বক্সটা, আর ওর ভেতরকার ভ্যালুটা পেতে গেলে ডট ভ্যালু করে আমি জাস্ট ওটা কনসোল লক করেছি। এবার আমি যদি এবার এটাকে পেজটাকে ইয়ে করে এখানে যদি ধরো লিখি 1 + 2 × 9 ভাগ 7 হ্যান ত্যান দিয়ে ক্যালকুলেটে ক্লিক করি, তাই ওই লেখাটা যেটা ওখানে লিখেছিলাম সেই লেখাটা নিচে চলে এসেছে এখানে। ঠিক আছে, কারণ আমি ওর ভ্যালুটাকে প্রিন্ট করেছি। এবার আমি বলছি কি এই পুরো ব্যাপারটাকে ক্যালকুলেট করো। তো পুরো ব্যাপারটাকে ক্যালকুলেট করতে গেলে তোমাদের ওই পোস্ট ফিক্স ইভ্যালুয়েশনের অ্যালগরিদম লিখতে হবে না। জাভাস্ক্রিপ্টের ওই ইভ্যালুয়েট বলে যে ফাংশনটা ছিল, তোমার কাজ কি, খালি ইভ্যালুয়েট ফাংশনটাকে মধ্যে এই জিনিসটাকে পাস করিয়ে দেবো। তো ইভ্যালুয়েটটা ইভ্যাল, তো ইভ্যালের মধ্যে যদি আমি এই পুরো এক্সপ্রেশনটাকে দিয়ে দিই তাহলে কী হবে, ইভ্যাল কী করবে, ইভ্যাল এই পুরো ব্যাপারটাকে ইভ্যালুয়েট করবে, মানে পুরো রেজাল্টটাকে ও ক্যালকুলেট করবে বেসড অন দ্য রুলস, যে গুণ আগে হয়, ভাগ আগে হয়, যোগ পরে হয়, বিয়োগ পরে হয়, নাকি লেফট টু রাইট হয়, হ্যান ত্যান এইসব রুলস আছে। পুরো ম্যাথামেটিক্যাল রুল ওয়াইজ ও ব্যাপারটাকে ক্যালকুলেট করবে, দেন সেটা কনসোল লগ হবে। আবার যদি আমি সেম জিনিস করি 1 + 2 এই × 9, তো নিচে দেখো একটা রেজাল্ট এসছে। এবার রেজাল্টটা ঠিক না ভুল নিজে একবার ফোনের ক্যালকুলেটার করে দেবে, ঠিকই হবে, ভুল হবে। ঠিক আছে, এবার এই জিনিসটা আমাদের নর্মাল একটা ক্যালকুলেটারের মতো কাজ করছে, কারণ আমরা নর্মাল আমাদের ক্যালকুলেটারে বা ফোনের ক্যালকুলেটারে বা সায়েন্টিফিক ক্যালকুলেটারে এরকমভাবেই কিন্তু লিখি, পরপর দিয়ে দিই একটা এক্সপ্রেশন। আগের দিন আমি তোমাদের যে ক্যালকুলেটারটা করতে বলেছিলাম সেই ক্যালকুলেটারটা কিন্তু আমাদের ডেইলি লাইফে ইউজ করা ক্যালকুলেটারের মতো নয়। সেখানে আমি দুটোকে যোগ করতে চাইছি, দুটোকে গুণ করতে চাইছি, কিংবা দুটোকে ভাগ করতে চাইছি, বা দুটোকে বিয়োগ করতে চাইছি, এই ব্যাস এইটুকুই করতে পারতাম। এরকম পুরো একটা এক্সপ্রেশনকে আমি ইভ্যালুয়েট করতে পারছিলাম না, কিন্তু এখানে আমি সেটা পাচ্ছি। এবার আমি যেটা তোমাদেরকে করতে বলবো, যেটা করতে দেবো, সেটা হচ্ছে ফাংশনালিটি তো হলো, মানে আমি এখানে একটা এক্সপ্রেশন এরকমভাবে মানে কিবোর্ডে, মানে আমার কম্পিউটারের কিবোর্ডে করে আমি টাইপ করে দিচ্ছি, দিয়ে ক্যালকুলেটে ক্লিক করছি, ও ক্যালকুলেট করে আমাকে দিয়ে দিচ্ছে। তোমরা HTML CSS দিয়ে পুরো একটা ক্যালকুলেটারের মধ্যে লেআউট বানাবে, মানে যেরকমভাবে বাটনগুলো থাকে সেটা নিজের একটা খাতায় এঁকে নিতে পারো, যেখানে 1 2 3 4 থাকবে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে, এখানে একটা ইকুয়াল টুর বাটন থাকবে। তো আমি যখন 1 টিপবো তখন এই টেক্সট বক্সটার মধ্যে 1 লেখাটা আসবে, যখন প্লাস লিখবো প্লাস লেখাটা আসবে, যখন 2 লিখবো 2 লেখাটা আসবে, আর যখন ইকুয়ালস টুটাই ক্লিক করবো তখন এই জিনিসটাই হবে, যেই জিনিসটা আমি এখানে ক্যালকুলেটটাই ক্লিক করলে হচ্ছে, মানে পুরো ব্যাপারটা ইভ্যালুয়েট হয়ে যাবে। ঠিক আছে, আর পুরো রেজাল্টটা আবার এই টেক্সট বক্সের মধ্যেই দেখাবে। সেই জিনিসটা আমি নয় করে দেখিয়ে দিচ্ছি, আমি কনসোল লক করছি, কিন্তু আমি ব্যাপারটাকে আবার টেক্সট বক্সের মধ্যেই ফিরিয়ে দিতে পারি। কীরকমভাবে দিতে পারি, আমি এরকমভাবে দিতে পারি। আমি পুরো ব্যাপারটাকে কনসোল লক করছিলাম, আমি কনসোল লক করবো না, আমি ব্যাপারটাকে এবার সেট করে দেবো। আমি করবো কি, যে exp.value equals to ওইটা। তো এবার আমি যদি এখানে করি 1 + 2 × 3, ও তো দেখো 7 লেখাটা এখানেই আসছে। ঠিক আছে, তো তোমরা ওই সেম জিনিসটাই করবে, খালি কিবোর্ডে করে এরকম দিলে হবে না। HTML শিখিয়েছি, CSSও শিখিয়েছি, পুরো লেআউটটাকে বানানোর চেষ্টা করো।
বুঝতে পেরেছো? তাহলে এতদিন অবধি যা যা করানো হয়েছে সব কিছুই আমার মনে হয় মোটামুটি একটু একটু করে কাজে লেগে যাবে। HTML তো লাগবেই, CSSও একটু কাজে লাগবে, ওই ফ্লেক্স ইউজ করতে পারো যেগুলো শিখেছি, এরকম কিছু কালারিং করতে পারো, আর জাভাস্ক্রিপ্টও লাগবে, এরকম ইভেন্ট হ্যান্ডলার বানাতে হবে। কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারটা নিয়ে? মানে কারো কোনো ডাউট আছে যে মানে কিছু করতে পারবো না বা কিছু? কোনো ডাউট থাকলে এখনই ক্লিয়ার করে নিতে পারো। যে কোনো একটা ক্যালকুলেটারের অ্যাপ খুলে নিয়ে সেরকম লেআউট বানাতে পারো। যেমন এই ক্যালকুলেটারের যে অ্যাপটা, এত অ্যাডভান্স বানাতে হবে না, এই বেসিকটা এইটাই মড ফড দিতে হবে না, মড পাই রুট ওভার চাইলে দিতে পারো, কিন্তু আমি বলবো আগে বেসিক জিনিসটা করা, যোগ বিয়োগ গুণ ভাগ আর ইকুয়াল টু, আগে এই পুরো বেসিক জিনিসটা করা, ঠিক আছে? আমি চাইছি এইরকম ব্যাপারটা করতে, এই জিনিসটা পুরো বানাতে, বুঝতে পেরেছো আশা করি, কারণ তোমরা সবাই ক্যালকুলেটার ইউজ করো, আমরা সবাই ডেলি লাইফে ইউজ করি। কারো কোনো কোয়েশ্চেন আছে, কিছু ডাউট এই ক্যালকুলেটরটা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে? না ঠিক আছে। আর আগের দিনের যেটা দিয়েছিলাম ওটা করবে, নাহলে এটা একটুখানি ইয়ে লাগতে পারে, অ্যাটলিস্ট ওটা। হ্যাঁ ওটা মানে ওটা দেখা হয়নি, ওটা আমি দেখে করব, তারপর এটা করব। ওটা শাশ্বত খুব ভালো বানিয়েছে, ওটা তো তোমাদের গ্রুপে দেখালাম, ওটা খুব ভালো বানিয়েছে, ও ব্যাপারটা করেছে। হ্যাঁ দেখেছি ওটা। শাশ্বত এটা বানাবি? ঠিক আছে, চেষ্টা করো। ঠিক আছে আজকে আর আমি আর মানে হেভি কিছু বলছি না, একটা ছোট জিনিস জাস্ট দেখিয়ে শেষ করবো আজকে। জাভাস্ক্রিপ্ট হয়েছে, অনেক হেভি অনেক কিছু হয়ে গেছে। বুটস্ট্র্যাপ বলে একটা সাইট আছে, নাম শুনেছো কখনো? শুনে থাকতে পারো, আবার নাও শুনে থাকতে পারো। নর্মাল বুটস্ট্র্যাপ লিখবে এরকম, এরকম সাইট পাবে। এটা নতুন সাইটটাকে এরকম বানিয়েছে। তো এখান থেকে কোথায় যেতে হয়, এখান থেকে যদি ডক্সে যাও, এখানে একটা এরকম একটা মেনু আছে, মেনুটাকে স্ক্রোল করতে 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 এই 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 কম্পোনেন্টস বলে যে লেখাগুলো আসবে, এর তলায় দেখো অনেক কিছু আছে, অ্যালার্টস, ব্যাজ, বাটন গ্রুপ, ড্রপ ডাউন, মোডাল, ন্যাপবার, প্লেস হোল্ডার, হ্যান ত্যান। আমি বাটনেই যাচ্ছি, ঠিক আছে? বাটন, এগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে? আমি আজকে দেখিয়ে রাখছি জিনিসটা কি। নাম শুনে থাকতে পারো অনেকে, আবার নাও শুনে থাকতে পারো, না শুনে থাকলে জেনে রাখো। দেখো এটা কি লিখেছে, ভ্যারিয়েন্টস, কিছু বাটন দিয়ে রেখেছে, ঠিক আছে? মানে মানে ওরা না এই CSS যাতে আমাদের লিখতে না হয় বা আমাদের খুব কম লিখতে হয়, তার ব্যবস্থা এই বুটস্ট্র্যাপ বালারা করে রেখেছে, ঠিক আছে? ওরা অলরেডি খুব সুন্দর সুন্দর CSS বানিয়ে রেখেছে। যেমন এটা একটা বাটন, এই বাটনটার ক্লাসটার নাম হচ্ছে প্রাইমারি, এই বাটনটার ক্লাসটার নাম হচ্ছে সেকেন্ডারি, এটা সাকসেস, এটা ডেঞ্জার, এটা ওয়ার্নিং, এটা ইনফো, এটা লাইট, এটা ডার্ক। তো ওরা এরকম কিছু ক্লাস বানিয়ে রেখেছে। তো এই বাটনগুলোর দেখো ওপরে গিয়ে এরকম সুন্দর সুন্দর একটা মানে একটা কেমন একটা যেন হচ্ছে, মানে একটু ডিম হয়ে যাচ্ছে ব্যাপারটা। তারপর এরকম কিছু বাটন আছে, এরকম হয়। তো তুমি চাইলে তোমার ওয়েবসাইটে এই বাটনের এই স্টাইলগুলোকে ইউজ করতে, তুমি নিজেও লিখতে পারো, এমন কিছু ব্যাপার না এগুলো লেখা। তুমি চাইলে ওদের CSSটাকে ইউজ করতে পারো। ওদের CSSটা ইউজ করে কী করবে, খালি এই ক্লাসগুলোকে লিখে দিতে হবে, BTN,
বিটিএন আউটলাইন প্রাইমারি। খুব লক্ষ্য করে দেখবে আমি আমার কোডেও কিন্তু এই নামটাকে ইউজ করেছিলাম বিটিএন। ওটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের অভ্যাস। ওরা বাটনের জন্য এই বিটিএন ক্লাসটা ইউজ করে। এবার এই বিটিএন ক্লাসের করেসপন্ডিং সিএসএসটা ওরা লিখে রেখেছে, আমি লিখিনি বা আমাকে লিখতেও হবে না। আমাকে কী করতে হবে, আমাকে করতে হবে ওদের সিএসএস ফাইলটাকে আমাকে সামহাও আমার এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক করিয়ে দিতে হবে, তাহলেই ওদের সিএসএসটাকে আমি ইউজ করতে পারবো। তো এরকম লার্জ বাটন ওরা বানিয়ে রেখেছে, হ্যান ত্যান এসব বানিয়ে রেখেছে। শুধু বাটনই নয়, খুব ভালো ব্যাপার হচ্ছে ওরা অনেক কিছু প্রোভাইড করে। ওরা এরকম ব্যাজ প্রোভাইড করে, মানে এই যে ওই ফেসবুকে এরকম আছে না, এই জিনিসগুলো, এইগুলো ওরা সিএসএস অলরেডি লিখে রেখেছে, তো তুমি ওদেরগুলোকে নিয়ে ইউজ করতে পারো। এটা আমরা যখন প্রজেক্ট বানাবো তো আমরা এগুলো আর কি ইউজ করবো, তখন আমি জাস্ট দেখিয়ে রাখলাম যে এরকম এরকম এই সিএসএস গুলো কোথায় লিখে রেখেছে? সিএসএসগুলো ওরা লিখে, মানে ওদের সিএসএস ফাইল আছে, ডট সিএসএস ফাইল আছে, বুটস্ট্র্যাপ ডট সিএসএস। তো ওই সিএসএস ফাইলটা তুমি ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো, ওই সিএসএস ফাইলই ডাউনলোড হবে। দেন যেমনভাবে আমাদের নর্মাল সিএসএস ফাইলগুলোকে লিঙ্ক করি, লিঙ্ক ট্যাগ দিয়ে সেরকমভাবে করতে পারো। আর নয় তো অনলাইন মানে একদম একটা ইউআরএল পেস্ট করে দিয়েও করা যায় সিডিএন এর থ্রুতে, ডাউনলোড না করে। এই ব্যাপারটা আমি ডিপে যাচ্ছি না, কিন্তু ওটা করা যায়, জাস্ট বলে রাখলাম। দেখাবো কী করে ডাউনলোড করে, কী করে এই ব্যাপারগুলো সবই দেখাবো। আমি আজকে জাস্ট এটা এইটুকু দেখিয়ে রাখি যে এরকম একটা ওয়েবসাইট এক্সিস্ট করে, তো তোমরা নিজেরা একটুখানি ঘেটে ঘুটে দেখতে পারো, ভালো লাগবে। অনেক কিছু আছে এদের। এই মোডালটা খুব ভালো। মোডালটা কোথায় গেল? আমি আমার একটা পার্সোনাল প্রজেক্টটা প্রচুর ইউজ করেছিলাম এই মোডালটা, মানে খুব হ্যান্ডি এটা। মোডাল কীরকম? মোডাল হচ্ছে এই যা ধরো এই বাটনটাকে যদি আমি ক্লিক করি, দেখা একটা কিছু নেবে আসবে করতে, এ দেখলে এটা নেবে এলো। এই লেখাটাকে তুমি নিজের মতো করতে পারো, এই লেখাটাকে নিজের মতো করতে পারো, এই বাটনগুলো নিজের মতো দিতে পারো। মানে লাইক কোনো কিছু সেভ করতে চাই বা কোনো কিছু ক্লোজ করতে চাই, তার আগে একটা আসে না, একটা ওয়ার্নিং আসে না, সেই রকম একটা ব্যাপার। তো তুমি যে কোনো একটা কিছু ক্লিক করে ব্যাপারটাকে, এই ব্যাপারগুলো ওরা অলরেডি করে রেখেছে, ঠিক আছে? এরকম পুরো ব্যাপারটা বড় মোডালও হবে, ছোট মোডাল, অনেক কিছু হয়। দেখতে পারো ওরা কী কী দিয়েছে, অনেক কিছু দেয়। তোমাকে সিএসএস লিখতে হবে না, তোমাকে খালি ওই ক্লাসগুলোকে লিখে দিতে হবে। আর এই মোডাল ফোডালগুলো করতে গেলে এই ব্যাপারগুলোকে নিতে হবে অবশ্যই, কিন্তু নর্মাল স্টাইল যদি নিতে হয় তাহলে খালি ওইটা দিলেই হবে। ইভেন এদের ন্যাপ বারও আছে, মানে ন্যাভিগেশন বারও এরা বানিয়ে রেখেছে। আমি যদি ন্যাভিগেশন বারটা দেখাই, এই যে ন্যাপ বার, ওই এই যে এই ব্যাপারটা উপরে যেটা আছে না, এইটাকে বলে ন্যাপ বার। এইটা ওরা বানিয়ে রেখেছে, তুমি যদি দেখো এই যে মানে সুন্দর দেখতে ন্যাপ বার বানিয়ে রেখেছে। তুমি খালি এই পুরো কোডটাকে কপি পেস্ট করবে, তোমার পেজে চলে আসবে ব্যাপারটা। দেন তুমি নিজের মতো এবার চেঞ্জ করো, এখানে নিজের কোম্পানির নাম লেখো, এখানে তোমার কোম্পানির যা যা লিঙ্ক দরকার সেগুলোকে দাও, যা খুশি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি যেটা এখনো দেখাই মানে শেখাইনি তোমাদের, সেটা হচ্ছে রেসপন্সিভ বানানো। মানে ওয়েবসাইট ফোনে খুললে একরকম দেখায়, ডেস্কটপে খুললে একরকম দেখায়। তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ যে কোনো একটা ওয়েবসাইটকে দুটো স্ক্রিন সাইজের জন্যই বানানো। তো রেসপন্সিভ ডিজাইন আমি এখনও তোমাদের শেখাইনি, আসবো সব কিছুতেই পরে। বুটস্ট্র্যাপের যা যা কম্পোনেন্ট বাই ডিফল্ট সব কিছু রেসপন্সিভ। আমি যদি ব্রাউজারটাকে ছোটো করে নিই, ওই সেম ন্যাপ বারটা দেখো চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল, এরকম একটা কিছু একটা চলে এলো। আমি যদি এটাকে ক্লিক করি, ফোনে এরকম আসে না ম্যাক্সিমাম? হ্যাঁ হ্যাঁ। তো এদের ডিজাইনগুলো বাই ডিফল্ট রেসপন্সিভ হয়, ঠিক আছে? তো তোমরা যদি বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট ইউজ করো, তোমাকে রেসপন্সিভনেস নিয়ে কিছু ভাবতে হবে না, কিন্তু অবশ্যই আমাদের রেসপন্সিভ কী করে নিজেরা বানাবো সেটাও শিখতে হবে, সেটাও শেখাবো। আর এই যে ব্যাপারটা যে স্ক্রিন সাইজ চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাওয়া, মানে আমি যদি জিনিসটাকে আস্তে আস্তে দেখাই, ধরো আমি যদি ব্রাউজারের উইন্ডোটাকে আস্তে আস্তে রিসাইজ করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে না। এরমভাবে করার দরকার নেই, আমাদের ইন্সপেক্টেই আছে। ইন্সপেক্টে যাব,
এই 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 যে ফোন আর ল্যাপটপের এই সংমিশ্রণে একটা কিছু একটা আইকন বানিয়েছে, এইটাকে ক্লিক করবে দেখবে এরকম একটা খুলে যাবে। এবার এইটাকে তোমরা নিজেদের ইচ্ছা মতো বড়ো ছোটো করতে পারো, মানে ফোনের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, ঠিক আছে। তো কম্পিউটারের স্ক্রিনের ব্যাপারটা এরকম এরকম থাকছে পুরো ব্যাপারটা। যদি ফোনের স্ক্রিন হয়, মানে আমি আস্তে আস্তে ছোটো করি, যদি দেখো কী হবে, ছোটো করছি, এখনও চেঞ্জ হয়নি 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 এই এবার চেঞ্জ হয়ে গেছে। এই ব্যাপারগুলো শেখাবো যে এইটা কী করে করে, মানে একটা স্ক্রিন সাইজ একরকম, অন্য একটা স্ক্রিন সাইজ আবার আরেক রকম। আর এই এই ইন্সপেক্ট এই এই ডেভেলপমেন্ট টুলটা যে কোনো ব্রাউজারে যেটা থাকে এতটাই হ্যান্ডি এটা, যে তুমি এখানে যদি ক্লিক করো, যে কোন এখানে এতগুলো ফোনের নাম লেখা আছে, তো তুমি নিজের ওয়েবসাইট বানিয়ে সেটাকে যে কোনো একটা ফোনে দিয়ে দেখতে পারো এটা এই ফোনে কেমন দেখাচ্ছে। এই আইফোন এসি সাপোজ সিলেক্ট করে, এটা আইফোন এসি স্ক্রিন সাইজটা এরকম, তো তুমি এটা এরকমভাবে দেখতে পারো যে আইফোনে খুললে জিনিসটা এরকম দেখাবে। তুমি এটাকে চেঞ্জ করে গ্যালাক্সি ফোল্ডে যাও, গ্যালাক্সি ফোল্ডের ওই ছোটোটা যেটা ছোটো স্ক্রিনটা যেটা, ওই ছোটো স্ক্রিনটা এরকম দেখাবে, এটা পাতলা মতো হয়। এটা খুবই হ্যান্ডি। যদি কোনো একটা বড়ো রকম কোনো স্ক্রিনে খোলা হয়, আইপ্যাড, তা আইপ্যাডের স্ক্রিন একটু বড়ো হয়, তো এরকম দেখায় আইপ্যাডে। তো তুমি নিজের ওয়েবসাইটের ক্ষেত্রেও এগুলোকে চেক করে করে দেখতে পারো, মানে কোনো ফোনে না খুলে তোমার নিজের কম্পিউটার ব্রাউজার থেকেই খুলবে, দিয়ে তুমি দেখে নেবে যে ফোনে কেমন দেখতে লাগে। নিজের এক্সপ্লোর করে দেখতে পারো, এগুলো ভালো লাগবে। এটা একটা খুব ইউজফুল সাইট, বুটস্ট্র্যাপ। ফন্টও শেখাবো কী করে, মানে এই যে ফন্টগুলো যে দিচ্ছি আমি, এই কই গেল, কোথায় দিয়েছি, এই সান সেরিফ বা টাইমস নিউ রোমান বা আমার ক্ষেত্রে উবুন্টু, এই ফন্টগুলো মানে যার যার সিস্টেম ইনস্টল আছে সেই সেই সিস্টেমের রেসপেক্টে আছে। মানে ধরো এই উবুন্টু ফন্টটা সাপোজ লিনাক্স স্পেসিফিক ফন্ট একটা, তা আমি যদি আমার ওয়েবসাইটে ওই উবুন্টু লিখে দিই, তাহলে ওই উবুন্টু ফন্টটা আমি আমার মেশিনে খুললেই দেখতে পাবো। তোমার মেশিনে তুমি যদি খোলো, তুমি কিন্তু ওই উবুন্টু ফন্টটা দেখতে পাবো, তুমি অন্য একটা ফন্ট দেখতে পাবে যেটা ডিফল্ট। তো আমরা একটা জেনারেল ফন্ট দেবো, মানে এরকম তো হতে পারে না, মানে আমি তো এটা করতে পারি না যে আমি সব ইউজারের মেশিনে একটা করে ফন্ট আমি ইনস্টল করিয়ে দেবো, যেটা আমি চাইছি আমার ওয়েবসাইটে থাকুক, সেটা তো আমি করতে পারি না। তার জন্য আমাদের অনলাইন কি আছে, গুগল ফন্টস, গুগলেরই, এগুলো সব ইউজ করা দেখাবো। আমি জাস্ট আজকে দেখিয়ে রাখছি যে কী কী আছে। এই গুগল ফন্টসে যদি যাও, প্রচুর ফন্টের অপশান আছে, তোমার যেটা পছন্দ সেটাকে ওই ঠিক যেরকমভাবে সিএসএস ইম্পোর্ট করি আমরা, ঠিক সেরকমভাবে ফন্টও করা যায়। ঠিক আছে, দেখো এরকম একটা ফন্ট যেটা পছন্দ তুমি এখান থেকে পুরো এরকম একটা অপশানস আছে, পুরো দেখে নিতে পারো, যেটা পছন্দ সেই ফন্টটাকে নিয়ে গিয়ে সিএসএসের মধ্যে ঢুকিয়ে দেবো। একটা ফন্টের আমার নাম ছিল বাল্লু ভাই, ও বাল্লু ভাইজান, অনেক কিছু আছে, এই সব ফন্টের নাম দিয়ে রেখেছে, লোকজন বানিয়ে রেখেছে। তো এইটা কী হবে, এটা করলে কী হবে, এটা করলে সুবিধা এটাই হবে যে ব্যাপারটা গুগলের সার্ভার থেকে আসছে, কারো সিস্টেম স্পেসিফিক নয়, জিনিসটা অনলাইন, আর যে ওয়েবসাইট খুলবে সে অনলাইনই আছে। তো সবার মেশিনে ওয়েবসাইটটা, তোমার ওয়েবসাইটটা তুমি যেভাবে বানিয়েছো সেভাবেই দেখাবে। এতক্ষণ অবধি আমরা সিস্টেমের ফন্ট দিচ্ছি, এরপর থেকে আমরা ওইগুলোকে ইউজ করব। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, নাহলে আজকে এটুকুই থাকবে।